যখন একজন নালিশকারী আদালতে আসবেন তখন প্রসিডিউরটা কি হবে, ম্যাজিস্ট্রেট কিভাবে অপরাধটি আমলে নেবেন, ম্যাজিস্ট্রেট কিভাবে কোন ধরনের আদেশ দিবেন, আদেশের কনসিকুয়েন্সটা কি হবে, এরপরে যখন পুলিশ রিপোর্ট দাখিল হবে তখন বিচারটা কি কোন প্রক্রিয়ায় হবে, এই সামগ্রিক বিষয়টাই প্রসিডিউরটাই বলা আছে এই সিআরপিসি তে। এই কারণেই এটি প্রসিডিউরাল ল। এখন শুধুমাত্র এই সিআরপিসি দিয়েই আদালতের সকল প্রক্রিয়া বোঝা যাবে না, এর পাশাপাশি আরো কিছু 2009 সালের এই ক্রিমিনাল রুলস এন্ড অর্ডারস আছে, তার মাধ্যমেও কিছু বিধিবিধান সুপ্রিম কোর্ট বাতলিয়ে দিয়েছেন। তো মূল যে 1898 সালের সিআরপিসি তৈরি হয়েছে, 2025 সালেও একটা ধারা ইনক্লুড করা হয়েছে নতুন 173-এর। যাই হোক, আমরা ওই সংশ্লিষ্ট ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজকে ক্লাসে আমাদের এই সিআরপিসি নিয়ে ওভারঅল একটা ধারণা দিব। তাহলে স্যার, সিআরপিসি তে আরেকটু জোরে আমরা কথা বলেন দেখলাম। স্যার। কথা আস্তে আস্তে স্যার, কি একটু জোরে কথা বললে ভালো হয়। জোরেই বলতেছি। হুম, শোনা যাচ্ছে? জি। তাহলে সর্বপ্রথম পরীক্ষার যে প্রশ্নগুলো আসে সিআরপিসি থেকে, এটা হচ্ছে 6 ধারা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। 6 ধারায় আছে যে আদালত কিভাবে গঠিত হয়েছে। ফৌজদারি আদালত 2 শ্রেণী। এই জায়গায় সুন্দর একটা কথা বলা আছে শুরুতে, যে সুপ্রিম কোর্ট এবং বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে গঠিত ব্যতীত ফৌজদারি আদালত 2 শ্রেণী হবে। এখন দেখেন, সুপ্রিম কোর্টকে বাদ দেওয়া হলো, আর বাদ দেওয়া হয়েছে বর্তমানে বলবৎ অন্য কোনো আইন। এই দুইটা বাদ দিয়ে বাকি ফৌজদারি আদালত 2 শ্রেণীতে থাকবে কোড অনুযায়ী, সিআরপিসি অনুযায়ী। তাহলে এই সুপ্রিম কোর্টটা গঠিত হয়েছে বাংলাদেশের সংবিধানের 94 নম্বর আর্টিকেল অনুযায়ী। এই কারণে সিআরপিসি তে ওইটা নাই, ওটা বাদ। আর হচ্ছে বর্তমানে বলবৎ অন্য কোনো আইন, বাংলাদেশে 1,000 আইন আছে, বলবৎ কার্যকর আইন আছে। এর মধ্যে আমরা যদি কয়েকটা দেখি, যেটা আমরা যারা প্রথম শ্রেণীতে বা শুনি দেখি বা জানি, নারী শিশু নির্যাতন দমন আইন 2000, যে আইনটা আছে সেই আইনের মাধ্যমে আলাদা একটা ট্রাইব্যুনাল আছে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এই একটা জেলাতে যদি আবার একাধিক আদালত থাকে তাহলে এক, দুই, তিন ভাবে উল্লেখ করা থাকে ইচ্ছা অনুযায়ী। এরপরে সাইবার ট্রাইব্যুনাল আছে, এরপরে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল আছে, এরপরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আছে, বিশেষ ট্রাইব্যুনাল আছে। তারপরে আপনার এই মাদক মামলার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করার কথা বলা আছে, যদিও ওই আলাদা গঠন হয়নি। তাহলে এই যে বাংলাদেশে দেখেন যে আমাদের অনেকগুলো আইন পরিবর্তিত হয়েছে তৈরি হয়েছে 1898 সালে। তার পরবর্তীতে যে আইনের মাধ্যমে যে আদালত দুটো গঠন হয়েছে, এই আদালতের বাইরে 2 শ্রেণী একটি হচ্ছে দায়রা আদালত, আরেকটি ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আবার 2 শ্রেণী, একটি হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আর এক প্রকার হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আর কোনো শ্রেণী উল্লেখ করা নাই সংবিধানে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমার শ্রেণীর কথা উল্লেখ আছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 শ্রেণীর। মহানগরী এলাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর অন্য এলাকার জন্য থাকবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অর্থাৎ আমরা ধরতে পারি যেই জেলাতে মেট্রোপলিটন এরিয়া আছে সেই এলাকায়, সেই এলাকার মধ্যে মেট্রোপলিটন এরিয়ার জন্য আলাদা ম্যাজিস্ট্রেট কোর্ট থাকবে, আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে আলাদা থাকবে। করি, উদাহরণ হিসেবে নিই, ঢাকাতে এই মহানগরের মধ্যে 50টা থানা আছে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে। এই 50টা থানার মধ্যে যত অপরাধ হবে সবকিছু
প্রথম যে কগনিজেন্স কোড বলেন, ট্রায়াল কোড, যেটাই হোক, সংশ্লিষ্ট মামলা অনুযায়ী কোর্টে যাবেন। তা এই ম্যাজিস্ট্রেট আদালত এই সিএমএম আদালতে থাকবে, অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচার করবেন বা আমলে নেবেন বা কার্যকরী পদক্ষেপ নেবেন বা আদেশ দিবেন। আর যদি এই মহানগরী এরিয়ার বাইরে দেখি, যে আরো কয়েকটা আছে, যেমন কেরানীগঞ্জ আছে, দোহার আছে, সাভার আছে, নবাবগঞ্জ থানা আছে, এই থানাগুলো থেকে উদ্ভূত যে অপরাধগুলো আসবে, মামলা আসবে, সেই মামলাগুলো সিএমএম কোর্টে আসবে না। সেগুলো সুপ্রিম কোর্টে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। অর্থাৎ এই যে ম্যাজিস্ট্রেট আদালত দুই শ্রেণীর, একটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে, আরেকটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার বাইরে। মেট্রোপলিটন এরিয়ার মধ্যে এটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট বলে, এটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এর পরের শ্রেণী হচ্ছে ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দেখেন, সেকেন্ড প্রকার যে ম্যাজিস্ট্রেট তার মধ্যে বলা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন এরিয়ার মধ্যে এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের নামই থাকবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। থার্ডলি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, ফোর্থলি থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। তাহলে এই চারটা ম্যাজিস্ট্রেটের শ্রেণী উল্লেখ করা আছে। এই আইনের একটা ব্যাখ্যা দেওয়া আছে যে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার অতিরিক্ত সিএমএম বা অতিরিক্ত সিজেএম, তাদের ক্ষমতা থাকবে সিএমএম কোর্ট বা সিজেএম কোর্টের যে ক্ষমতা আছে সেই ক্ষমতায় থাকবে। অর্থাৎ অনেকটা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের মতো আছে, যে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের অনুপস্থিতিতে বা প্রেসিডেন্ট যদি কোনো দায়িত্ব দেয় তার অনুযায়ী সে কাজগুলো করবে, তাদের এই একই ক্ষমতা থাকবে। অর্থাৎ সিএমএম বলেন, সিজিএম বলেন, তাদের অ্যাডিশনাল সিএমএ অ্যাডিশনাল সিজিএম এর একই ক্ষমতা থাকবে। এই কথাটাই বলা হয়। তাহলে এই 6 নম্বর ধারার মধ্যে আমরা দেখলাম যে দুই শ্রেণীর আদালতের কথা উল্লেখ আছে। একটি হচ্ছে দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালতের শ্রেণীর কথা এই 6 ধারাতে বলা যায়, বলা হচ্ছে 9 ধারাতে। দায়রা আদালত 9 ধারাতে যে তিন শ্রেণীর দায়রা আদালতে তিন শ্রেণীর জজ থাকবে। যিনি প্রধান থাকবেন তিনি হচ্ছেন সেশন জাজ, তার দায়রা জজ। তারপরে থাকবেন অ্যাডিশনাল সেশনস জাজ, অতিরিক্ত দায়রা জজ। তারপরে যিনি থাকবেন সেশন জাজ, দায়রা জজ। তাহলে দেখেন, এই যে 6 ধারাতে আমরা পড়লাম দুই শ্রেণীর আদালত থাকবে, আদালত, কি হচ্ছে দায়রা আদালত আর একটি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। শ্রেণী বিভাগ আমরা দেখলাম 9 ধারাতে আছে। দায়রা আদালত, দায়রা আদালতের মধ্যে তিন শ্রেণীর জজ থাকবে, দায়রা জজ, দায়রা জজ, দায়রা জজ। এসএসসি তে দেখলাম মেট্রোপলিটন এরিয়ার মধ্যে দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেখতে পেলাম। একটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, একটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অর্থাৎ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যারা থাকবে ঠিকই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এরিয়ার মধ্যে নাম থাকবে। আর যখন বাইরে যাবে এই মেট্রোপলিটন এরিয়ার বাইরে, তখন ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল তো থাকবেই, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেটদের আবার আর এই যে দুই শ্রেণী ম্যাজিস্ট্রেটের কথা বললাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সংজ্ঞা দেয়া আছে 10 ধারাতে। 10 ধারাতে এই জায়গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট যে সংজ্ঞা বলেন বা কিভাবে নিয়োগ হবে সেই কথাগুলো বলা আছে। সে জায়গায় একটা কথা আছে যে বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিন ক্যাডার থেকে যারা আসবেন, ক্যাডার থেকে ওদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি যে পাওয়ারটা আছে তাদেরকে পাওয়া যাবে। এই 10-এর 7 ধারাতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে, আসার মতো প্রশ্ন, সেটা একটু নোট রাখবেন। 10-এর 7, 10-এর, এটি হচ্ছে মহানগর এরিয়ার মধ্যে পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়া যায় কি? একটু লিখে নেন। মহানগর এলাকায়, মেট্রোপলিটন এরিয়ায় পুলিশ কমিশনারকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া যাইবে। অর্থাৎ যখন মহানগরী এলাকার বাইরে দেখেন যে পুলিশ প্রধান থাকেন ডিস্ট্রিক্ট,
হচ্ছেন এসপি, অর্থাৎ পুলিশ সুপারিনটেন্ডেন্ট পুলিশ বা পুলিশ সুপার যাকে আমরা সংক্ষেপে বলি। এই পুলিশ সুপার তিনি কিন্তু সব ক্ষমতা অ্যাপ্লাই করতে পারেন না, তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হয় না। ওই জায়গায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকেন। তিনি থাকেন ডিসি থাকেন। জেলার যিনি প্রধান থাকেন প্রশাসনিক প্রধান ডিসি, জেলা ম্যাজিস্ট্রেট। এই জেলা ম্যাজিস্ট্রেট যখন উদ্ভূত পরিস্থিতিতে কোনো আদেশ প্রয়োজন হয় তখন এই জেলা ম্যাজিস্ট্রেট আদেশটা দিয়ে থাকেন। আর মেট্রোপলিটন এরিয়ার মধ্যে বেশি প্রয়োজন হয় না, এই জায়গায় যিনি পুলিশ কমিশনার থাকবেন সকল ক্ষমতা দেওয়া যাবে। এই দশের কাজে যেভাবে দেওয়া আছে যে রাষ্ট্রকে নির্দিষ্ট করবে না, সেখানে এই পাওয়ার কোন মেট্রোপলিটন এরিয়ার মধ্যে পুলিশ কমিশনারকে দিতে, মানে নিবৃত্ত করবে না, মানে কি হবে পজিটিভ ভাবে আমরা নিয়ে নিই। আর দ্বারাতে আছে যদি আসি, এবার ওখানে আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারা? 11 ধারাতে এই থেকে বলা আছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে সদস্যরা এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। আমরা 6 ধারা তো দেখলাম 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যে 4 শ্রেণীর যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, এই ম্যাজিস্ট্রেটদেরকে 11 ধারার এই জায়গায় বলা আছে যে তারা কিভাবে নিয়োগ হবে। এই নিয়োগটা হচ্ছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য কারা? সদস্য হচ্ছে যে 2007 সালের নভেম্বর যখন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হলো, বাংলাদেশের সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যখন আলাদা হলো, আলাদা হওয়ার পরে রাষ্ট্রপতি একটি অধ্যাদেশ জারি করলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন অর্ডিন্যান্স। 2007 সালে যে অর্ডিন্যান্স জারি করলেন, সেই অর্ডিন্যান্সের মধ্যে আলাদা হয়ে তাদের একটা বিধি প্রণয়ন হলো। একটু কি হবে? 133 অনুচ্ছেদে, আমরা যদি সংবিধানে 133 অনুচ্ছেদ দেখি, এই জায়গায় কিছু কমিশনের দায় দায়িত্ব কিভাবে গঠন হবে কথাগুলো বলা আছে। শর্ত আরোপ করবে, এই যদি সংসদ থাকে সংসদ আইন তৈরি করবে, বিধি সংসদ যদি না থাকে তাহলে রাষ্ট্রপতি যেভাবে মনে করেন সেভাবে বিধি প্রণয়ন করে। তাহলে যখন বিচার বিভাগ আলাদা হলো তখন জাতীয় সংসদ রাষ্ট্রপতি কিছু নিয়ম কানুন বাতলে দিলেন। ওই অনুযায়ী নিয়ম অনুযায়ী ভাবে তারা পরীক্ষা দিবে। অর্থাৎ আমরা যেভাবে দেখতে পাই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে পরীক্ষা হয়। কিভাবে পরীক্ষা হয়? শেষ এর মধ্যে তারা প্রিলি দিলে কত মার্কের, পরীক্ষা দিলে বাংলা মনোনয়ন হবে, তাদের মধ্য থেকে যারা নিয়োগ হচ্ছে তারাই হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য। অর্থাৎ এই যে মূল বডি আছে সার্ভিস কমিশনে যারা পরিচালনা করেন তারা না। অর্থাৎ যারা নিয়োগ হয়েছে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে সদস্যদের দিয়েই এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে, ধারাতে বলা হয়। ওই থেকে আমরা বক্তব্য দেখি। আমরা এই 6 ধারাতে আরেকটা ম্যাজিস্ট্রেটের দেখছি, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ হয় 18 ধারা অনুযায়ী। 18 ধারাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওই একই বক্তব্য, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারা নিয়োগ হবেন সার্ভিস কমিশনে কর্মরত যেসব সদস্যরা আছে তাদের মধ্যে থেকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগদান করা হবে। তাহলে দেখেন 11 ধারাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 18 ধারাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট দেশের দেশের সাথে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা দেওয়া যাবে কাদেরকে? পুলিশ কমিশনারকে দেওয়া যাবে মহানগরের মধ্যে। মহানগরের বাইরে কেউ পুলিশ কমিশনার থাকে না, জেলা তিনি প্রধান থাকেন, এসপি থাকেন, আর থাকে ডিসি থাকে, জেলা ম্যাজিস্ট্রেট থাকে। এই জেলা ম্যাজিস্ট্রেটের যত পাওয়ার আছে এই পাওয়ারটাই পুলিশ কমিশনার দেওয়া যাবে। অর্থাৎ উদ্ভূত পরিস্থিতিতে কোনো অপরাধ দমনের জন্য, নিরোধের জন্য এই যে ক্ষমতা দেওয়া আছে এই ক্ষমতাগুলো অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আমাদের ইসে এআরপিসিতে যে 4টা তফসিল কার্যকর যে তফসিল, এই তফসিলের 3য় তফসিলের ম্যাজিস্ট্রেটদের কিছু পাওয়ার আছে। এই যে জেলা ম্যাজিস্ট্রেটের আলাদা কিছু পাওয়ার আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কিছু পাওয়ার আছে। এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার গুলো আছে সেই পাওয়ার অ্যাপ্লাই করবে। এরপরে দেখেন 12 ধারা আরো কিছু ম্যাজিস্ট্রেটের কথা উল্লেখ আছে।
রাজারাতে এসে আমরা একটা নতুন ম্যাজিস্ট্রেট দেখলাম, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাম হবে। তো তিনটে আছে, আমরা দুয়ে হচ্ছে যে তাদের কি নাম হবে, চারে আছে, আর 12 ছয় আছে। দেখেন, 12 দুয়ে বলা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। দেখেন, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা বিশেষ আইনে তাদেরকে নির্দিষ্ট একটা সময়ের জন্য অথবা ওই নির্দিষ্ট ওই আইনের জন্য তাদেরকে মনোনয়ন করা হয়। এবং ওই আইনে যে অপরাধ গুলো আছে, আইনে উল্লিখিত, সেগুলোই তারা বিচার করা হোক। এরপরে ধর স্পেশাল ম্যাজিস্ট্রেট, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেখেন, স্পেশাল ম্যাজিস্ট্রেট আছে, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। স্পেশাল ম্যাজিস্ট্রেট কারা? ওই যে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, তা দেখলাম 11 ধারাতে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওই ম্যাজিস্ট্রেট যখন স্পেশাল ল দিয়ে স্পেশালাই করে দেওয়া হয়, যে নির্দিষ্ট করে দেওয়া হয়, সেই আইনে তারা বিচার করবেন, তখন তারা হচ্ছে ম্যাজিস্ট্রেট নাম ধারণ করবে। স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না কিন্তু, স্পেশাল ম্যাজিস্ট্রেট। দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আছে, স্পেশাল আগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আগে স্পেশাল আছে, কিন্তু এই নাই কি হচ্ছে, স্পেশাল ম্যাজিস্ট্রেট মানে স্পেশাল ম্যাজিস্ট্রেট। যদি আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে যদি কখনো ম্যাজিস্ট্রেট নাম হয়, যে শুধু ম্যাজিস্ট্রেটের কথাই বলা আছে, তাহলে ধরে নিতে হবে যে এটি হচ্ছে ম্যাজিস্ট্রেট। আর যদি স্পেসিফিক কোনো কিছু থাকে, যেমন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট, তাহলে সে বলে দিতে হবে যে ম্যাজিস্ট্রেট। আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আবার জুডিশিয়ালটা উল্লেখ করা দরকার নাই, একদম স্পেশাল ম্যাজিস্ট্রেট মানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন হচ্ছে যে বিশেষ আইনে তারা করে, সাধারণত আমরা তো দেখছি কিনা, যখন চর্চা আছে, আপনারা যদি কাছে যদি যান, বিভিন্ন সিটি কর্পোরেশনের কিছু মামলা থাকে, বিদ্যুৎ বিল নিয়ে উদ্ভূত কিছু থাকে, যে বিদ্যুৎ বিল অনেকদিন পড়ে আছে দেয় না, তখন মামলা হয় স্পেশাল ম্যাজিস্ট্রেট। মানে হেরিং কোর্ট থাকে, আর সমুদ্রের অঞ্চল থেকে যদি কোনো অপরাধ তৈরি হয়, যেমন লাইসেন্স লাইসেন্স নাই, শিপমেন্ট থেকে যে ইগুলো চলে আসে, এগুলো আসে, অর্থাৎ আমরা দেখলাম। তারপরে লেবার কোড আছে, অর্থাৎ এই আইনগুলা থেকে তারা দুদকে আবার এটা রাখবে না, দুদকের ওই পর্যায়ে তো ওটাই স্পেশাল সেশন জাজ বিচার করে, অর্থাৎ যিনি দায়রা জজ থাকেন, হচ্ছে যে তার মধ্যে আবার সিনিয়র হওয়া লাগে, তারাই দুদকের মামলা পরিচালনা করেন, এই বিচার করেন। দুদকেরটা আমরা বাদ দিই, এখানে ছোটখাটো যেগুলো আছে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে মামলা বিচার করতে পারেন, ওইটা তো দায়রা আদালত বিচার করবে। হ্যাঁ হ্যাঁ, বড় অপরাধ যেহেতু দায়রা আদালত করবে। ম্যাজিস্ট্রেট যে ক্ষমতা দেওয়া আছে, তারপরে আপনার এই যে মোবাইল পরিচালনা করে, হয়েছে মোবাইল কোর্টে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালনা করে। এরপরে দেখবেন যে পরীক্ষার যখন হয়, এসএসসি যে এসএসসি পরীক্ষা চলতেছে, পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। কারা কারা? তারা হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট। অভিযান বলেন, সিটি কর্পোরেশনের নিয়োগ করা হয়। এই যে ফরমালিন, এই যে ফলমূল যে দেখার জন্য, যে তদারকি করার জন্য, তারপরে সাজা দিচ্ছে, দেখে থাকি প্রায়। এই ম্যাজিস্ট্রেট হচ্ছে এই স্পেশাল ম্যাজিস্ট্রেট, বুঝছেন কিনা? তাহলে এই যে ভ্রাম্যমাণ খাদ্য অধিদপ্তর বলেন, শিক্ষা অধিদপ্তর বলেন, ম্যাজিস্ট্রেট থাকেন ম্যাজিস্ট্রেট, অর্থাৎ নির্দিষ্ট একটা আইনে
তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যে দায়িত্ব থাকে সেই দায়িত্ব, তাদেরকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে যে আইনি পরিবর্তনের মাধ্যমে সেই আইনটা করবেন, তখন তারা কি ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা ম্যাজিস্ট্রেট, দায়রা আদালত এই কিনা ম্যাজিস্ট্রেট, তাহলে একটা বা ফৌজদারি বিচার ব্যবস্থায় দুই শ্রেণীর যে আদালত থাকবে, এর মধ্যে নিম্ন স্তরে ম্যাজিস্ট্রেটে থাকবে ম্যাজিস্ট্রেট আদালত, হায়ার গ্রেডে থাকবে দায়রা আদালত। একটা আদালতে কিভাবে গঠন হয়, কারা নিয়োগ হয় আমরা জানতাম। তাহলে দায়রা আদালতেও নিয়োগ যারা হয় 9 ধারা জুডিশিয়াল কমিশনে সদস্য আছে, তো 100 যে শর্ত আছে, এই শর্তে প্রাপ্ত হন তাদের এই কি বলে যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্যদের মধ্যে থেকে নিয়োগ দেওয়া হয় এই 3 শ্রেণীর দায়রা আদালত। দায়রা আদালতে 3 শ্রেণীর জজ থাকবে। 3 শ্রেণীর কি কি একটু মুখে মুখে বলেন, তাহলে বুঝতে হবে, তাদের সংযোগ হবে এবং কোনোটা মুখস্থ থাকবে। বইতেও লেখা আছে, বোর্ডও দেখতেছেন, একটু বললে বুঝতে পারবেন। তাহলে 5 শ্রেণীর জজ থাকবে, 3 শ্রেণীর জজ থাকবেন। কে কে থাকবেন? জনগণ, দায়রা জজ। মহানগর এরিয়ার মধ্যেও 3 শ্রেণী থাকবে। মহানগর, শুধু মহানগরটা লাগিয়ে দিবেন, মহানগর দায়রা জজ, মহানগর অতিরিক্ত দায়রা জজ, মহানগর নিম্ন দায়রা জজ। আদালত থাকবে, শ্রেণী ম্যাজিস্ট্রেট আছেন। মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আছে 2 শ্রেণী, আউট অফ মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আছে 4 শ্রেণী। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এই একই ক্যাটাগরির একই সমপর্যায়ের জুডিশিয়াল অফিসার থাকে যখন মেট্রোপলিটন এরিয়ার মধ্যে, তখন তার নাম থাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকে। অতিরিক্তরা থাকবেন, যেহেতু নিচে বলা আছে একই ক্ষমতা, ওটা আলাদা ক্লাসিফাই করা হয়নি। সেকেন্ডলি হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোথায় থাকেন? আউট অফ মেট্রোপলিটন এরিয়া। মেট্রোপলিটন এরিয়ার বাইরে থাকবেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এবং তাদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়। কোর্টে, কোর্টে যান কিনা? আচ্ছা, কোর্টে যাবেন। কোর্টে যাই দেখবেন কোথাও লেখা নাই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, লেখা আছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালত একই কথা। আমরা একটু দেখি, একটু লিখে নেন, তাহলে একটু বোর্ডে লিখে দিলে আর সুবিধা হবে আমাদের। দেখেন, ময়দানে আমরা যে দেখলাম 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে, তার মধ্যে প্রথম আমরা একটু উপর থেকে যাই,
লিখছেন? তাহলে এখন দেখেন যে আমরা এই যে যে দায়রা আদালত দেখলাম, এটি আছে কয় ধারায়? 9 ধারায়। এই যে যে ম্যাজিস্ট্রেট আদালত দেখতেছি, দেখেন এই যে ম্যাজিস্ট্রেট আদালত, এই ম্যাজিস্ট্রেট আদালত আছে 6-3 ধারায়। এই আদালত যদি মহানগরে হয়, মহানগর শুধু লাগাই দেবেন মহানগর দায়রা জজ, মহানগর অতিরিক্ত দায়রা জজ, মহানগর যুগ্ম দায়রা জজ। ম্যাজিস্ট্রেট আদালত এটা হচ্ছে মহানগর এরিয়ার মধ্যে, এটা হচ্ছে ওই মহানগর এরিয়ার বাইরে। দেখেন সিএমএম মানে হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এসিএমএম এই জায়গায় দেখেন আলাদাভাবে বলা নাই। যাই হোক, তাহলে দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকেন, সিএমএম থাকেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকেন। আর সিএমএম এর একজন থাকেন। এখন একজন তো আর সব মামলা দেখা সম্ভব না, এই জন্য তার ক্ষমতা সম্পন্ন, তার অধীনে আরো কিছু দেওয়া হয়। ওই যে আমরা আলোচনা করে ফেলছি যে প্রেসিডেন্টের অধীনে আরো কিছু ভাইস প্রেসিডেন্ট থাকে, ঠিক তেমনি যে আরো এসিএমএম আদালত থাকে। এই সিএমএম এর যে ক্ষমতা আছে, একই ক্ষমতা সম্পন্ন আদালত যাদেরকে এসিএমএম দেওয়া হয়, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন দেখেন সিএমএম মেট্রোপলিটন এরিয়ার মধ্যে সিজেএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর এসিজিএম অ্যাডিশনাল অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে এটা আলাদা প্রকার নয়, একই ক্ষমতা সম্পন্ন।
তাহলে সিএমএম এর সমপর্যায়ে মেট্রোপলিটন বাইরে কি থাকেন? সিজেএম। এসিএমএম এর মেট্রোপলিটনের বাইরে এসিজিএম। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বাইরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আরেকটা এই জায়গায় কোর্টে প্রথম শ্রেণীর লেখা থাকে না, লেখা থাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জি। এরপরে আছে কি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই দুই শ্রেণীরই নাম হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কোর্টে লেখা থাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কোর্টে দুই শ্রেণীর আদালতের নাম লেখা থাকে, একটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আর একটা লেখা থাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যদি লেখা থাকে তাহলে আমরা বুঝবো ওই আদালতের যিনি বিচারক আছেন তিনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর এই মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যদি আসে তার মানে দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর কোন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এরিয়ার মধ্যে নাই। তাহলে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে কি আছে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দুজনেই একই সমপর্যায়ে। তাহলে একটা সিএমএম আর একটা হচ্ছে এমএম বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএম। দেখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেখলাম মহানগরের মধ্যে, কিন্তু মহানগরের বাইরে চার শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কে কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। দায়রা আদালতে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। মহানগরে মহানগর দায়রা জজ, মহানগর অতিরিক্ত দায়রা জজ, মহানগর যুগ্ম দায়রা জজ। তাহলে হ্যাঁ হ্যাঁ sure, বলেন। দায়রা হচ্ছে ফৌজদারি আদালত। দেওয়ানি আদালত তো সিভিল সিভিল কোর্ট, অর্থাৎ যে জায়গায় আপনার পদ এবং অধিকার নিয়ে কোশ্চেন হয় বা মামলা হয়, সেই মামলাগুলোই হচ্ছে দেওয়ানি। দেওয়ানি কোন দেওয়ানি প্রকৃতির মামলার আবার সংজ্ঞা দেয়া আছে 9 ধারাতে সিপিসিতে, যে দেওয়ানি মামলা কোনগুলা। সেগুলো হচ্ছে যে যেই মামলায় পদ এবং অধিকার নিয়ে প্রশ্ন উদ্ভব হয় সেই মামলাগুলোই হচ্ছে দেওয়ানি। তাহলে দেওয়ানি আদালতে আবার 5 শ্রেণীর দেখেন: জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, সহকারী জজ আদালত। আমরা যে আলোচনা করতেছিলাম যে যখন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে এই যে পরীক্ষার মাধ্যমে যেসব সদস্যরা নিয়োগ হয়, এই যে দেওয়ানি আদালতে যদি তাদেরকে নিয়োগ দেয় তাহলে প্রথম দেয় সহকারী জজ আদালত। যদি তাদেরকে ক্রিমিনালে দেওয়া হয় ক্রিমিনাল কোর্ট গুলোতে, তাহলে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। যেহেতু আমরা বললাম যে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস এই দুইটা শ্রেণীর নামই হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্টের নাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট থাকতে পারেন, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট থাকতে পারেন, কিন্তু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কে থাকবেন? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। একই পদমর্যাদায় যদি মহানগরে হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকবেন। এখন আসি যে এই যে দুইজনই তো আমাদের সিভিলেও কারা নিয়োগ হচ্ছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্যরা। আবার এইদিকে যারা ম্যাজিস্ট্রেসিতে আছেন বা অর্থাৎ ফৌজদারি আদালতে আছেন, তারা কারা নিয়োগ হচ্ছে? ওই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে সদস্যরা হচ্ছেন। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কোথায় বা কি সামঞ্জস্যটা কোথায়? এখন দেখেন, এই যে আমরা জেলা জজ দেখলাম না, জেলা জজ মানেই বুঝবো যে সিভিল মামলা পরিচালনা করে। যদি বলে দায়রা জজ তাহলে ক্রিমিনাল মামলা পরিচালনা করে। এখন একজন যিনি প্রধান থাকবেন তার নাম হচ্ছে জেলা ও দায়রা জজ। তার মানে কি বুঝবো? জেলা, জেলা মানে জেলা জজ মানে কি করেন? সিভিল করেন। দায়রা জজ মানে ক্রিমিনাল করেন। তাহলে এই জায়গায় কি লেখা? জেলা জজ। এই জায়গায় কি লেখা? দায়রা জজ। এখন দুইজনকে যদি একই ক্ষমতা দেওয়া হয়, একজন ব্যক্তিকে এই দুইটা ক্ষমতা দেওয়া হলো যে তিনি দেওয়ানিও পরিচালনা করবেন, বিচারও করবেন, ফৌজদারিও করবেন, তখন তার নামটা কি হবে? দায়রা জজ ও জেলা জজ। এখন বারবার যদি জজ জজ শব্দটা না শুনে যদি আমরা এভাবে লেখা হয় জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ তার মানে কি? জেলা জজ মানে কি করেন? সিভিল করেন। দায়রা জজ মানে ক্রিমিনালও করেন। এখন দেখেন মহানগরের মধ্যে এরকম হওয়ার কোনো সুযোগ নাই, কারণ
আমাদের এই যে ফৌজদারি আদালতে মহানগরের মধ্যে আলাদা আছে, মহানগরের বাইরে আছে আলাদা। কিন্তু দেওয়ানিতে কি ওরকম মহানগর আর মহানগরের বাইরে কি কোনো আদালত আছে? দেখেন তো আলাদা করা আছে? নাই। তাহলে এই জেলা জজ মানে বুঝতে হবে যে তিনি সিভিলও করেন, ক্রিমিনালও করেন। তাহলে মহানগর দায়রা জজ, মহানগর অতিরিক্ত দায়রা জজ, মহানগর যুগ্ম দায়রা জজ তারা কখনো সিভিল করেন না। মনে থাকবে কিনা? আচ্ছা, তাহলে জেলা ও দায়রা জজ একই ব্যক্তি। এই যে এক নম্বরে জেলা জজ আদালত আর এই দায়রা জজ আদালত একই পদমর্যাদার ব্যক্তি। তাহলে যখন তাদেরকে জেলা ও দায়রা জজ লেখা হবে, তার মানে বুঝবেন তিনি সিভিল মামলাও বিচার করেন, ক্রিমিনাল মামলাও বিচার করেন। অতিরিক্ত দায়রা জজ, এই দেখেন অতিরিক্ত জেলা জজ একই ব্যক্তি। যুগ্ম জেলা জজ, তাহলে যুগ্ম দায়রা জজ আলাদা। এখন আসেন এই যে সিনিয়র সহকারী জজ ক্রিমিনাল কোর্টে, এই সিনিয়র সহকারী জজে সমপর্যায়ে কে আছেন? আমরা এই জায়গায় দেখলাম প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট অবলিক কি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই একই পদমর্যাদা হচ্ছে সিনিয়র সহকারী জজ। যিনি সিভিল মামলা পরিচালনা করেন তিনি সিনিয়র সহকারী জজ। যখন ওই পদমর্যাদার অফিসার যখন ক্রিমিনালে যান তখন তিনি হচ্ছেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই যে সহকারী জজ যখন ক্রিমিনালে যান তখন তিনি সেকেন্ড ক্লাসও যেতে পারেন, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবেও পদোন্নতি হতে পারে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে এই ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতে আমরা বুঝছি কিনা এবং দুইটার মধ্যে সামঞ্জস্যতা বুঝছি কিনা। এখন দেখেন এই যে সিএমএম আর সিজেএম, এই জায়গায় সমপর্যায়ে কি আমরা কি উল্লেখ করছি? করি নাই। এই যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ যিনি আছেন, এই মধ্য থেকে সমপর্যায়ের অফিসারকে নিয়ে সিজেএম অথবা সিএমএম নিয়োগ করা হয়। এই যে যুগ্ম জেলা জজ দেখতেছেন তাদেরকে দিয়ে এসিএমএম অথবা এসিজিএম নিয়োগ দেওয়া হয়। এবার বুঝছেন কিনা? দুইটার ভিতরে এই কানেক্টিভিটিটা একটু লিখে রাখেন, না হলে পরে দেখবেন যে এলোমেলো হয়ে যাবে। দুইটা যখন এই ক্রিমিনাল পড়ার পরে সিভিল পড়বেন তখন দেখবেন যে প্যাচ লেগে যাচ্ছে। তাহলে দেখেন দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, সিএমএম, আউট অফ মেট্রোপলিটনের সিজেএম, মেট্রোপলিটন এরিয়ার মধ্যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা এমএম, আউট অফ মেট্রোপলিটন এরিয়ায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যাদেরকে কোর্টের পরিভাষা হচ্ছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলে। এরপরে আসেন থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এই সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এখন আমরা দুইটাই যেন প্যাচ না লাগে এই জন্য আমরা দেওয়ানি আদালত নিয়ে আসছিলাম। দেওয়ানি আমাদের লাগবে না, আমরা যেহেতু ক্রিমিনাল কোড পড়তেছি আমরা ক্রিমিনাল কোডের মধ্যে থাকি। আলোচনা আজকে আমাদের ক্রিমিনাল কোড। এখন দেখেন যে এই যে যে তিন শ্রেণীর আদালত আছে দায়রা আদালত, তাদের বিচার করার ক্ষমতা কিভাবে কতটুকু, আর এই যে যে ম্যাজিস্ট্রেট আদালত আছে তাদের বিচার করার ক্ষমতাটা নেই। এখন দেখেন এই আদালত আমাদের লাগবে। দেখেন 31 ধারাতে এবং 32 ধারাতে বলা আছে এই যে দায়রা আদালতের বিচার করার এখতিয়ার সম্পর্কে বলা আছে 31 ধারাতে। 31 ধারাতে বলা আছে এই ম্যাজিস্ট্রেট আদালতের সাজা দেওয়ার এখতিয়ার ক্ষমতা বলা আছে 32 ধারাতে। দেখেন 31 ধারাতে এই যে দায়রা জজ, একটু খেয়াল করেন তারপরে লেখেন দায়রা জজ আর অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যত দণ্ড দেওয়া আছে বিধান আছে সব দণ্ড দিতে পারবেন। তাহলে আইনে অনুমোদিত দণ্ড কোন কোনগুলো আছে? এটা আছে পেনাল কোডে, সিআরপিসিতে নাই। পেনাল কোডের 53 নম্বর ধারাতে আছে, আপনারা পড়ছেন 5 শ্রেণীর সাজার কথা উল্লেখ আছে। কি কি আছে? ক্যাপিটাল পানিশমেন্ট,
বা মৃত্যুদণ্ড, তারপরে আছে কি যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে আছে কারাদণ্ড। এই কারাদণ্ড আবার দুই শ্রেণীর, একটা সশ্রম আর একটা বিনাশ্রম, একটা আছে অর্থদণ্ড, আর একটা আছে সম্পত্তি বাজেয়াপ্তি, ফরফিউচার অফ প্রপার্টি। এখন দেখেন, তাহলে আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন কে কে? দায়রা জজ পারবেন, অতিরিক্ত দায়রা জজ পারবেন। তার মধ্যে এই যে যে প্রথম প্রকার আছে যে ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড দিতে হলে উচ্চ আদালতের অনুমোদন লাগবে। সেটি আবার বলা আছে এই সিআরপিসি 374 ধারাতে, ডেথ রেফারেন্সের জন্য হাইকোর্টে প্রেরণ করতে হবে। এই হাইকোর্ট যদি 376 অনুযায়ী অনুমোদন দেন, দেন এটা কার্যকর হবে। এর আগে সাজা কার্যকর করা যাবে না, বাকি সাজা সব কার্যকর করা যাবে, মৃত্যুদণ্ডটা কার্যকর করতে পারবে না কার অনুমতি ছাড়া। 374 ধারায় ডেথ রেফারেন্স পাঠাবে হাইকোর্টে। হাইকোর্ট যদি 376 ধারার অনুযায়ী অনুমোদন দেয় যে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে, দেন এই যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যে সাজা দিলেন মৃত্যুদণ্ডের, সেই সাজা কার্যকর করা যাবে। আর বাকি যে সাজা আছে এইগুলো কার্যকরের জন্য উচ্চ আদালতের অনুমতির প্রয়োজন নাই। আসামি জেলখানায় আছে, সে হাজতবাস খাটতেছে, যাবজ্জীবন কারাদণ্ড আছে, সে জেল খাটতেছে, এর জন্য অনুমতি নিতে হবে না। কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে উচ্চ আদালত থেকে যখন অনুমোদন নিয়ে আসবে, তখন দায়রা আদালত আবার সাজা পরোয়ানা কার্যকর করার জন্য আলাদা পরোয়ানা ইস্যু করবে সমপর্যায়ে। কার্যকর করতে পারবে না। হাইকোর্ট ডিভিশন যখন কনফার্মেশন দিবে যে ঠিক আছে, হ্যাঁ, এটাকে বলা হয় ডেথ রেফারেন্স, যে আপনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে 7 দিনের মধ্যে নোটিশ প্রেরণ করতে হয় উচ্চ আদালতে 374 ধারা অনুযায়ী। এই 374 ধারায় যখন উচ্চ আদালত এই নোটিশ পাবে, এই রায় পাবে, তখন সে পর্যালোচনা করবে। এর মাঝখানে হয়তো আপিল টাপিল কেউ করবে আসামি পক্ষ, সব মিলাই এক জায়গায় করার পরে 376 ধারায় যদি হাইকোর্ট অনুমোদন দেয় যে সাজা বহাল আছে, তখন সাজাটা কার্যকর করার জন্য পারবে। এর উপরে আরো আছে, হাইকোর্টের উপরে তো আপিল বিভাগ থাকে, রিভিউ থাকে, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার বিধান থাকে, তারপরে গিয়ে কার্যকর। এর আগে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না। মানে একটা জটিল প্রক্রিয়া আছে। কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিয়েছে, অথবা 10 বছরের কারাদণ্ড দিয়েছে, অথবা 14 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে, এটা অনুমোদনের জন্য হাইকোর্টে যাওয়ার প্রয়োজন নাই। চলমান আছে, আসামি ভিতরে আছে, সে সাজা খাটতেছে। এরপরে আসামি পক্ষ যদি হাইকোর্টে গিয়ে বা আপিল বিভাগে গিয়ে সাজা কমায় আসতে পারে বা খালাস হয়, তখন সে বের হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অনুমতির বাধ্যবাধকতা নাই। তার মানে এই দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন, কিন্তু মৃত্যুদণ্ড যদি দেন, কার্যকর করার জন্য হাইকোর্টের অনুমতি প্রয়োজন হবে। এতটুকু বুঝছেন কিনা? এখন আসি যুগ্ম দায়রা জজ। যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড, ওই যে আমরা সাজা দেখলাম কয় শ্রেণীর? 5 শ্রেণীর। কি কি? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, অর্থদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তি। তাহলে যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছরের অধিক মেয়াদের কারাদণ্ড ব্যতীত আর যত নিচে 10 বছর পর্যন্ত যত কারাদণ্ডের বিধান আছে, অর্থদণ্ড সহ, এই কারাদণ্ড যে কোনো দণ্ড তিনি দিতে পারবেন, আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন। ওই দুইটা বাদে, তিনটা বাদে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছরের অধিক মেয়াদের যে শাস্তির গুলা বলা আছে, ওই অপরাধের বিচার উনি করবেন না এবং সাজাও দিবেন না। এটা দেখলাম 31 ধারাতে। এই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এবার আসি ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট কোর্টে সাজা দেওয়ার এখতিয়ারের কথা আছে 32 ধারাতে। একত্রিশ, দায়রা আদালত সম্পর্কে সাজা দেওয়ার কথা 31 ধারাতে আছে।
দেখেন, দণ্ডবিধিতে 73 ধারাতে সলিটারি কনফাইনমেন্টের কথা বলা আছে, নিঃসঙ্গ কারাবাস। অর্থাৎ কোন কেউ পাশে কেউ থাকবে না, তাকে আলাদা একটা জায়গায় রাখা হবে। এই নিঃসঙ্গ কারাবাস সহ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারবেন 5 বছর, আর 10,000 টাকা জরিমানা করতে পারবেন। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 3 বছর কারাদণ্ড দিবেন, 5,000 টাকা জরিমানা করবেন। এ জায়গাও তিনি সলিটারি কনফাইনমেন্ট দিতে পারবেন। কিন্তু থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট সলিটারি কনফাইনমেন্ট দিতে পারবেন না। তাহলে এই জায়গায় পরীক্ষা প্রশ্ন আছে কোথায়, যে জায়গায় সবাই কনফিউজ হবে, ঠিক সেই জায়গা থেকে প্রশ্ন আসবে। দেখেন, এই থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন, নিম্নের কোন ম্যাজিস্ট্রেট সলিটারি কনফাইনমেন্ট বা নিঃসঙ্গ কারাবাস দিতে পারেন না? অপশনে আসলো সিজেএম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। কে পারেন না? থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট পারেন না, আর বাকি ম্যাজিস্ট্রেট পারেন। তাহলে আমরা আদালতের শ্রেণী বিভাগ দেখলাম, আদালত গুলো কিভাবে বিচার করেন সেটা কতটুকু তাদের ক্ষমতা আছে, ক্ষমতাটা দেখলাম। এখন দেখেন, এই দুইটা আমরা উল্লেখ করি নাই, সিজেএম আর সিএমএম, বা এসিএমএম বা এসিজেএম উল্লেখ করি নাই, এই জায়গায় উল্লেখ করা নাই। এই দুইটা উল্লেখ করতে হলে আমাদের চলে যেতে হবে 29 গ আর 33 ক নারাটিভ। এই দুইটা দ্বারা বিশেষ কিছু ক্ষমতা দেয়া আছে। 29 গ আর 33 ক বা 29C 33A সেকশনে কি বলা আছে? 29C তে বলা আছে, মৃত্যুদণ্ড ব্যতীত আর যত মামলা আছে, সাজা দেয়া আছে, এই মামলাগুলো বিচার সিজেএম বা সিএমএম করতে পারবেন, অর্পণ করা যাবে। দেখেন, 32 ধারাতে আমরা কি দেখলাম? এরা সবাই কি ম্যাজিস্ট্রেট না? ম্যাজিস্ট্রেট। উপরে 3 জন, 3 শ্রেণী দায়রা আদালত বা দায়রা জজ। ম্যাজিস্ট্রেট আদালত 32 ধারা অনুযায়ী সর্বোচ্চ সাজা দিতে পারেন কত বছর? 5 বছর। তাহলে একজন ম্যাজিস্ট্রেট যিনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থাকবেন, তিনি অর্থাৎ ম্যাজিস্ট্রেট নাম যার আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আবার এক্সিকিউটিভ না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে বা মেট্রোপলিটন নাম ধারণ করেন, যখন যে নাম ধারণ করেন না কেন, তিনি 32 ধারা অনুযায়ী সর্বোচ্চ সাজা দিবেন কত বছর? 5 বছর। তাহলে এটা তার হচ্ছে স্বাভাবিক ক্ষমতা। এখন বিশেষ কিছু ক্ষমতা দিয়ে আছে, 29 গ বলা আছে, মৃত্যুদণ্ড ব্যতীত বাকি যত সাজা আছে, সাজা দেওয়ার মামলা আছে, এই মামলাগুলোর বিচার সিএনএম এবং সিজেএম করতে পারবেন। তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে বিশেষভাবে। খেয়াল করেন, এর আগে কতটুকু ছিল? 5 বছর ম্যাজিস্ট্রেট যারা আছে। কিন্তু 29 গ দেওয়া যাবে কত বছর? কোন কোন অপরাধের বিচার করতে পারবেন? মৃত্যুদণ্ড ব্যতীত যা আছে সব। এর আগে আমরা এই জায়গায় কি দেখলাম? 10 বছর থেকে 10 বছর পর্যন্ত বিচার করবেন কে? যুগ্ম দায়রা জজ। দেখেন, এই জায়গায় 5 বছর আছে, তাহলে 5 বছরের বেশি যদি হয়ে যায়, তার বিচার কে করবেন? যুগ্ম দায়রা জজ। 10 বছরের যদি বেশি হয়ে যায়, তখন কে করবেন? অতিরিক্ত দায়রা জজ বা দায়রা জজ। তাহলে এই জায়গায় বলা হচ্ছে যে 29 গতে বলা হয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অর্পণ করা যাবে মৃত্যুদণ্ড ব্যতীত বাকি সকল অপরাধের বিচার করার ক্ষমতা দেওয়া যাবে, বিচার করার ক্ষমতা দেওয়া যাবে। দেখেন, বিচার করার ক্ষমতা একটা, সাজা দেওয়ার ক্ষমতা আর একটা। আমরা পরে আর একটা দেখি। 29 গয়ে আর একটা বিধান আছে, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত বাকি যত অপরাধে এই সাজা আছে, এই সাজার অপরাধের বিচার করার এখতিয়ার দেওয়া যাবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে, অর্পণ করা যাবে। তাহলে বিশেষভাবে যখন অর্পণ করা হচ্ছে, তখন কাকে কতটুকু দেওয়া হচ্ছে খেয়াল করেন। এই সিএমএম বা সিজেএম
বা এসিএমএম বা এসিজিএম করতে পারবেন কত বছর, কোন কোন অপরাধের বিচার তাকে দেয়া যাবে অতিরিক্ত বিশেষভাবে, মৃত্যুদণ্ড ব্যতীত সকল সকল অপরাধের বিচার দেওয়া যাবে, তিনি বিচার করতে পারবেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারবেন মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত বাকি সকল। খেয়াল করেন, বিশেষভাবে যখন দিবেন। আর স্বাভাবিকভাবে কতটুকু পারেন? 5 বছর আর 10,000 টাকা, এর বেশি পারেন না স্বাভাবিকভাবে, কিন্তু বিশেষভাবে 29 অনুযায়ী যখন দেওয়া হবে তখন তারা পারবেন এই জায়গায় মৃত্যুদণ্ড ব্যতীত বাকি সব পারবেন। আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট পারবেন মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত বাকি সকল অপরাধের বিচার তিনি করতে পারবেন। বিশেষভাবে ক্ষমতা অর্পণ করা 33 কতে বলা হচ্ছে যে এই যে বিশেষভাবে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো সিজেএম বা এই যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 29 ধারা অনুযায়ী বিশেষভাবে দায়িত্ব দেওয়া হলো। কি কি বিশেষভাবে দায়িত্ব দেওয়া হলো? বিচার করার ক্ষমতা অর্পণ করা হলো, মৃত্যুদণ্ড ব্যতীত বাকি সকল অপরাধের বিচার করার ক্ষমতা দেওয়া যাবে বিশেষভাবে কার কার উপরে? স্যার কথা শোনা যাচ্ছে না। স্যার কথা শোনা যাচ্ছে না। এবং সিজেএম বিশেষভাবে 29 যখন দায়িত্ব দেওয়া হচ্ছে, বিশেষভাবে অর্পণ করা হচ্ছে, তখন স্বাভাবিকভাবে তিনি মৃত্যুদণ্ড ব্যতীত বাকি সবগুলো যদি দেন তাহলে যাবজ্জীবন কারাদণ্ড তিনি দিতে পারেন, কিন্তু বিচার যাবজ্জীবন কারাদণ্ডে করবেন, কিন্তু শাস্তি দেওয়ার ক্ষেত্রে তাকে ক্ষমতা দেওয়া আছে সর্বোচ্চ 7 বছর। বুঝছেন কিনা? 33 কথা বলা আছে। শুধু এই সিজেএম না, সিএমএম না, সকল ম্যাজিস্ট্রেটকে এই যে বিশেষভাবে 29 যাদের দায়িত্ব দেওয়া আছে। কেটে গেছে, ইটা অফ করে দিন না, ইনকামিং একদম কলটা অফ করে দেন। আবার একটু দেখি, যত ম্যাজিস্ট্রেট আছে সব থেকে উপরে যিনি ম্যাজিস্ট্রেট আছেন তার বিচার করার এখতিয়ার কতটুকু দেওয়া আছে? 5 বছর। কিন্তু যখন 29 অনুযায়ী দেওয়া হবে তখন এই সিএমএম সিজেএম এ সাধারণত মৃত্যুদণ্ড ব্যতীত যদি যাবজ্জীবন কারাদণ্ডের কোনো অপরাধ থাকে স্বাভাবিকভাবে কে বিচার করবে? দায়রা আদালত। কারণ যুগ্ম দায়রা আদালত 10 বছরের বেশি শাস্তি আছে এরকম কোন অপরাধের বিচার তিনি করতে পারেন না। সেই জায়গায় সিজেএম এবং সিএমএম কে দায়িত্ব দেওয়া হচ্ছে 29 অনুযায়ী যে মৃত্যুদণ্ড ব্যতীত বাকি সকল অপরাধের বিচার করতে পারবেন। 33 বলা হচ্ছে যে অপরাধ করতে বিচার করতে পারবেন, কিন্তু শাস্তি দেওয়ার সময় দিবেন 7 বছরের। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের বিচার করার এখতিয়ার স্বাভাবিকভাবে আছে 5 বছর। 29 মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন ব্যতীত বাকি যত অপরাধ সাজা আছে সব বিচার করতে পারবেন, কিন্তু সাজা দেওয়ার সময় 33 অনুযায়ী কি বলা হচ্ছে? 7 বছরের বেশি পারবেন না। তাহলে আমরা এটা বলতে পারি কিনা সিএমএম এসিএমএম এর 7 বছর আছে বিচার করার এখতিয়ার, সর্বোচ্চ তিনি 7 বছরের কারাদণ্ড দিতে পারেন, সাজা দেওয়ার সময় দিতে পারবেন। হ্যাঁ, এই যে এতক্ষণ একটি ক্লাসে যতটুকু এই পর্যন্ত যতটুকু পড়ছি এর মধ্যে 50টার উপরে সালে প্রশ্ন আমাদের পড়া হয়ে গেছে। সেই কোর্টের কাঠামো এতটুকু যদি মাথার ভিতর থাকে, আগে আমাদের কোর্টের স্ট্রাকচারটা মাথার মধ্যে রাখতে হবে। কারণ আপনার কোর্টের স্ট্রাকচার যদি মাথায় না থাকে আপনি সাজা মনে রাখতে পারবেন না, বিশেষভাবে কিভাবে কারে কতটুকু বিচার করার এখতিয়ার দেওয়া হচ্ছে, আবার সাজা দেওয়ার লিমিটেশন করে দেওয়া হচ্ছে, এটা মনে রাখতে পারবেন না। এর পরবর্তীতে বিচার আমাদের অপরাধ আমলে নেওয়ার প্রসঙ্গ আসবে, বিচার করার প্রসঙ্গ আসবে, তখন এইগুলো আর মাথায় ঢুকবে না। এই জন্য আপনাকে আগে স্ট্রাকচারটা মাথায় নিতে হবে। তাহলে আদালতের স্ট্রাকচারটা আমরা প্রথমে দেখলাম কি 6 ধারা অনুযায়ী 2 শ্রেণীর ফৌজদারি আদালত, দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালত আমার 9 ধারাতে বলা আছে, আমরা ওটা 3 শ্রেণীর, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। ম্যাজিস্ট্রেট আদালত 3 শ্রেণীর,
এই দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে 6 ধারাতে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 শ্রেণীর: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালত, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন এরিয়ার মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এরপরে আমরা 32 ধারাতে দেখলাম ম্যাজিস্ট্রেটদের যে সাজা দেওয়ার ক্ষমতা। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের আছে 5 বছর 10,000 টাকা, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের 3 বছর 5,000 টাকা, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের 2 বছর 2,000 টাকা। এর মধ্যে একটা বক্তব্য হচ্ছে যে এই থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট সলিটারি কনফাইনমেন্ট বা নিঃসঙ্গ কারাবাস এটা দিতে পারেন না, বাকি ম্যাজিস্ট্রেটরা পারেন। দায়রা আদালতে 31 ধারাতে তাদের ক্ষমতা দেওয়া আছে যে সাজা দিবেন। দায়রা আদালত, দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন। তবে মৃত্যুদণ্ড যদি দেন তাহলে হাইকোর্টের কনফার্মেশন হওয়ার পরে এটা কার্যকর হবে। অর্থাৎ কার্যকরের ক্ষেত্রে কিছু বিধি বাধা নিষেধ আছে, সাজা দেওয়ার ক্ষেত্রে তার কোনো বাধা নিষেধ নাই। এখন আসেন এই যে যে ম্যাজিস্ট্রেট আদালত, এই ম্যাজিস্ট্রেট আদালতকে আবার কিছু বিশেষ ক্ষমতা দেওয়া যাবে 29 গ অনুযায়ী। তখন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে, এই যে যিনি ম্যাজিস্ট্রেট আদালতে যিনি প্রধান থাকেন, তাকে দায়িত্ব দেওয়া যাবে মৃত্যুদণ্ড ব্যতীত বাকি সকল অপরাধের বিচার করার এখতিয়ার দেওয়া যাবে, বিচার করতে পারবেন তিনি। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দেওয়া যাবে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত বাকি যখন আছে সব মামলা তিনি বিচার করতে পারবেন। কিন্তু এই যে বিশেষভাবে যাদেরকে ক্ষমতা দেওয়া হলো, কেউ 33 ক ধারা অনুযায়ী কেউ 7 বছরের বেশি কারাদণ্ড দিতে পারবেন না। তাহলে বিচার করার এখতিয়ার দেওয়া আছে, সাজা দেওয়ার এখতিয়ার কম আছে। অর্থাৎ ওই আইনে যে সাজার কথা উল্লেখ আছে সেই সাজা তিনি দিতে পারবেন না। তাহলে আমাদের পরীক্ষা প্রশ্ন দেখেন যদি আসে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাজা দেওয়ার এখতিয়ার কতটুকু আছে? 5 বছর 10,000 টাকা। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালতের সাজা দেওয়ার এখতিয়ার কতটুকু? 5 বছর 10,000 টাকা। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, সব কিন্তু সালের প্রশ্ন, এটা দেখবেন সালের প্রশ্নগুলো মিলাই দেখবেন এগুলো আছে। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের সাজা দেওয়ার এখতিয়ার কত বছর আছে? 3 বছর 5,000 টাকা। একসঙ্গে আসবে না। কখনো আসবে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারেন? 10,000 টাকা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারেন? 5 বছর কারাদণ্ড দিতে পারেন। তাহলে সিএমএম বা সিজেএম আদালত সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারেন? 7 বছর কারাদণ্ড দিতে পারেন। এই যে বিশেষভাবে। আর স্বাভাবিকভাবে যদি করেন তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সমপর্যায়ে হলে 5 বছর দিবেন। কিন্তু সিএমএম এবং সিজিএম পারবেন সর্বোচ্চ কত বছর? 7 বছর কারাদণ্ড দিতে পারেন। এখন আসে মামলা হয় কোথায়? দেখেন একটা অপরাধ হলো, আমরা শুরুতেই বলছি যে সিআরপিসি তে অনেক বডির কথা বলা আছে, দায়ী দায়িত্বের কথা বলা আছে, পুলিশের কাজ কি, এই পুলিশ যখন তদন্তকারী কর্মকর্তা হবে তখন কাজ কি, তিনি যখন রিপোর্ট দিবেন কিভাবে দিবেন, প্রক্রিয়াটা কি, এই রিপোর্টটা যখন আদালতে সাবমিট হবে তখন আদালতের দায়িত্ব কি, এই রিপোর্টের ভিত্তিতে যখন তিনি অপরাধকে আমলে নেবেন তার পরবর্তী পর্যায়ে কাজ কি হবে, এর পরবর্তীতে যখন তিনি বিচার করবেন কোন কোন প্রক্রিয়া অবলম্বন করবেন, রায় দিবেন, রায়ের পরে যিনি সংক্ষুব্ধ হবেন তাদের প্রক্রিয়াটা কি হবে, কে কে আপিল করবেন, কোথায় আপিল করতে হবে, কে আপিল করতে পারবেন না, কোন কোন মামলা আপিল করা যাবে না, আপিল আদালত কোনগুলা, এরপরে সাজা কিভাবে কার্যকর হবে, এই টোটাল প্রক্রিয়াটাই এই সিআরপিসি তে বলা হয়। এখন আসেন যে একজন মামলা করতে যাবে, মামলা করতে গেলে আমরা সাধারণত দেখি একজন মানুষ যখন তার উপরে কোনো ক্ষতি করা হয় তখন সে মামলা করতে যান কোথায়? হয় থানায় যায়, না হলে আদালতে। থানা মামলা না নিলে আদালতে যাবেন। এই যে আমরা আইনের স্টুডেন্ট, আমরা এখন আইনের ধারা অনুযায়ী ওটা মিলাই নিব, কিন্তু স্বাভাবিক একজন ব্যক্তি সেও জানে যে বিপদে পড়লে কোথায় যেতে হবে মামলা করতে? থানায় যেতে হবে। এই থানায় যে মামলা দায়ের করে এটা হচ্ছে 154 ধারা অনুযায়ী।
দেখেন, অপরাধ দুই ধরনের। একটি হচ্ছে কগনিজেবল অফেন্স, আরেকটি হচ্ছে নন কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য অপরাধ কোনগুলি? যেই অপরাধে করলে যদি পুলিশ জানতে পারে যে এই অপরাধটা সংঘটিত হয়েছে, অর্থাৎ আইনে আমাদের যে তফসিল উল্লেখ করা আছে, দ্বিতীয় তফসিলে 8টা কলাম আছে। এই কলামের মধ্যে উল্লেখ করা আছে কোনটি কগনিজেবল আর কোনটি নন কগনিজেবল, অর্থাৎ পুলিশ বিনা পরোয়ানায় কোন কোন অপরাধে গ্রেফতার করতে পারে। বিনা পরোয়ানায় বলতে ম্যাজিস্ট্রেট আদালত কোনো ওয়ারেন্ট ইস্যু করেন নাই, অর্থাৎ থানা পুলিশ দেখছে যে এই অপরাধটা করছে বা তার কাছে সন্দেহ হয়েছে অথবা তার কাছে কোনো অভিযোগ দাখিল হয়েছে, এই অবস্থায় তিনি ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্টের জন্য অপেক্ষা করবেন না, পুলিশ সরাসরি সেই অপরাধীকে ধৃত করতে পারবেন। এই অপরাধগুলি হচ্ছে আমলযোগ্য অপরাধ। এই আমলযোগ্য অপরাধের সংবাদ নিয়ে যখন কেউ থানায় যাবে, তখন এই যে থানায় গিয়ে যে লিখিত এজাহার দায়ের করে, সেই এজাহারটা হচ্ছে 154 ধারা অনুযায়ী। তিনি একটা থানা কর্তৃপক্ষের নিকট একটা দরখাস্ত করেন, এই অপরাধ হয়েছে। থানার যিনি ইনচার্জ থাকেন তাকে তার কাছে অনুরোধ করেন যে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। তার নামটাকে মোবাইল নাম্বার দিয়ে স্বাক্ষর দেন, দেওয়ার পরে তার দায়িত্ব শেষ। তখন থানা কর্তৃপক্ষ থানায় রক্ষিত একটি ফর্ম আছে, ডিপি ফর্ম 27। এই 27 নম্বর ফর্মে, ডিপি ফর্ম মানে হচ্ছে বাংলাদেশ পুলিশের ফর্ম, 27 নম্বর ফর্মে কিছু কলাম আছে। ওই কলাম গুলো পূরণ করেন ওই এজাহারের ভিত্তিতে। এজাহারে যে ঘটনা উল্লেখ করা হয়েছে, তখন তিনি দেখেন যে এই যে ঘটনা, এটি কোন আইনের কোন কোন ধারায় পড়ে, তখন তিনি সেই আইনের সেই ধারাগুলো লিখে দেন, মামলা নাম্বার দেন, ফর্মটা পূরণ করেন। এটা হচ্ছে 154 ধারায় এফআইআর। তাহলে 154 ধারায় কয়টা জিনিস? এজাহার আছে, এফআইআর আছে। তাহলে থানা কর্তৃপক্ষের কাছে যখন মামলা দায়ের করা হয় কোন ধারা অনুযায়ী? 154 ধারা অনুযায়ী। এখন থানায় মামলা দায়ের করা হয়েছে, দেয় নাই, দায়ের করতে গেছে, আপনি বা আপনার ক্লায়েন্ট মামলা দায়ের করতে গেছে, দেয়নি, নেয় নাই, তখন এসে আপনার কাছে এসে পরামর্শ চাচ্ছে যে কি করবো। তখন আপনি কি করবেন? একটা কমপ্লেন রেডি করবেন, শেয়ার মামলার আরজি রেডি করবেন। রেডি করে 200 ধারা আদালতে যখন সাবমিট করবেন, তখন আদালতের দায়িত্ব হচ্ছে 200 ধারায় নালিশকারীকে পরীক্ষা করা। এইটা বাধ্যতামূলক। আদালতে যখন মামলা দায়ের করা হয়, তখন জবানবন্দি নিয়ে, হলফনামা নিয়ে জবানবন্দি নেন, অর্থাৎ পরীক্ষা করেন যে ঘটনার সত্যতা বা অসত্যতা আছে কিনা। যদি আদালতের কাছে মনে হয় যে না, ঘটনার সত্যতা আছে, তখন তিনি অপরাধটি আমলে নিয়ে নেবেন। এটা হচ্ছে শেয়ার মামলার ক্ষেত্রে, জিআর মামলা, অন্যান্য ক্ষেত্রে। এখন দেখেন, 200 ধারার জবানবন্দি আদালতের কাছে নালিশ করতে গেলে আদালত কি করবেন? পরীক্ষা করবেন। পরীক্ষা করে আদালতের কাছে যদি মনে হয় যে মামলার সত্যতা আছে, তখন তিনি কি করবেন? 190 এ অনুযায়ী তিনি এই মামলাটি আমলে নিয়ে নেবেন। আমলে নেওয়ার পরবর্তীতে, আমলে নেওয়া মানে হচ্ছে যে পরবর্তীতে আইনগত কার্যক্রম, দেন নেক্সট যে পদক্ষেপ আছে এই পদক্ষেপ গ্রহণ করা। মামলা দায়ের করার পরবর্তী পদক্ষেপটা কি? আসামির প্রতি সমন দেওয়া অথবা ওয়ারেন্ট দেওয়া। তাহলে ওয়ারেন্ট দেওয়া বা সমন দেওয়া, এটাই যখন দিবেন তার আগে হচ্ছে আমলে নেবেন। আমলে নেবেন 190 এ অনুযায়ী নালিশি মামলার ক্ষেত্রে। আর যদি 154 ধারার যেটা অপরাধটা আছে সেটা হচ্ছে বি অনুযায়ী, এটা আসবে কখন? ওই পুলিশ রিপোর্ট দাখিলের পরে। আর সি হচ্ছে অন্যান্য ক্ষেত্রে। এই দুইটার বাইরে অন্যান্য ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট মনে করলেন যে এই জায়গায় সন্দেহের ভিত্তিতে, অথবা তিনি ওই অপরাধ সম্পর্কে জানেন, অথবা এই কোন ব্যক্তি নালিশ করে নাই, পুলিশ রিপোর্ট ভিত্তিতে হয় না, অন্য কোনো মাধ্যমে তিনি জানতে পেরেছেন, তখন তিনি 190 সি অনুযায়ী অপরাধকে আমলে নিয়ে সেটি তদন্ত হোক বা রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দিয়ে দিতে পারেন। দেখেন, নালিশকারী যখন 200 ধারায় জবানবন্দি দেন, আদালতের কাছে যদি মনে হয় যে এই মামলাটি জুরিসডিকশন আমার না, আপনি গেছেন, আপনি মামলা করতে গেছেন রমনা আমলি আদালতে, কিন্তু আপনার ঘটনা দেখাচ্ছেন উত্তরাতে, তখন রমনা আমলি যে আদালতটা আছে ওই আদালত তো উত্তরার ওই মামলাটা আমলে দিবেন না, তখন তিনি কি করবেন?
বলবেন যে আপনি উত্তর আমলে আদালতে চলবেন। তখন এই যে ম্যাজিস্ট্রেট পাঠাই দিলেন, তার এখতিয়ার না থাকলে 201 ধারায় তিনি নথিটা প্রেরণ করবেন। 202 ধারা, 203 ধারা আর 204 ধারা গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আছে। দেখেন ম্যাজিস্ট্রেটের কাছে এই 200 ধারায় জবানবন্দি দেওয়া হলো। দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট দেখলেন যে ঘটনার সত্যতা অসত্যতা এটা যাচাই করা দরকার। এটা হয় তদন্ত হওয়া দরকার, নয় অনুসন্ধান হওয়া দরকার, ইনকোয়ারি করা দরকার, অথবা ইনভেস্টিগেশন করা দরকার। তখন তিনি কি করবেন? আসামির বিরুদ্ধে কোনো প্রসেস ইস্যু করবেন না, সমনও দিবেন না, ওয়ারেন্টও দিবেন না। অর্থাৎ মামলাটা আমলে নিলেই নাই ওয়ারেন্ট দেওয়ার সম্বন্ধে এক প্রসঙ্গ আসবে, এর আগে তো এই প্রসঙ্গ আসবে না। তখন তিনি কি করবেন? সকল প্রসেস স্টপ দিয়ে তিনি কি করবেন? অনুসন্ধান অথবা ইনকোয়ারি করতে পাঠাই দিবেন। আর ইনকোয়ারি কে করেন? আদালত অথবা ম্যাজিস্ট্রেট। ইনকোয়ারি কে করেন? ম্যাজিস্ট্রেট করেন। আর তদন্ত করেন ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য যারাই ওই বিষয়ে অনুসন্ধান বা তদন্ত করেন, অন্যরা তদন্ত করতে পারেন। এখন দেখেন 202 ধারায় যখন 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে আদালতের কাছে মনে হলো এই বিষয়টি তদন্ত হওয়া দরকার, তখন তিনি আসামির বিরুদ্ধে কোনো প্রসেস ইস্যু না করে এটি তদন্তের জন্য বা অনুসন্ধানের জন্য প্রেরণ করবেন। যদি তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হন, তার অধস্তন যে সব ম্যাজিস্ট্রেটরা আছেন তাদের কাছে প্রেরণ করবেন। যদি তিনি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হন, তাহলে তার নিচে কি আছে? থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আছে, তার কাছে পাঠাতে পারবেন। কিন্তু থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের নিচে তো আর কে নেই, তাহলে তিনি তার সমপর্যায়ের কোনো জুডিশিয়াল অফিসারের কাছে তদন্তের জন্য পাঠাতে পারবেন না, তার অধস্তনের কাছে পাঠাতে পারবেন। আর বাকি সকল ম্যাজিস্ট্রেটরা তদন্তের জন্য যে কোনো ব্যক্তির কাছে, যদি তিনি উপযুক্ত মনে করেন যে পুলিশ না অন্য কোনো কারোর কাছে দিব, তিনি সেটাও দিতে পারেন। পুলিশ তদন্ত রিপোর্ট দাখিল করবে কোন বিষয়ে? ঘটনার সত্যতা অসত্যতা নিরূপণ করার জন্য। এই ঘটনার সত্যতা অসত্যতা নিরূপণ করার পরে যদি 202 এর 2B অনুযায়ী রিপোর্ট আসে যে না, কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি, খেয়াল করেন, তখন তিনি 203 ধারা অনুযায়ী মামলাটি খারিজ করে দিবেন, ডিসমিস করে দিবেন। এই যে 200 ধারায় জবানবন্দি নিলেন ম্যাজিস্ট্রেট, জবানবন্দি নেওয়ার পরে তার কাছে নিজের কাছে কোনো তদন্ত নাই, নিজের কাছে মনে হয়েছে না ঘটনা কোনো সত্যতাই নাই, তখন তিনি 203 ধারা অনুযায়ী খারিজ করে দিবেন। তাহলে 203 ধারায় খারিজ করার জন্য কয়টা প্রক্রিয়া দেখেন। 202 ধারায় যখন জবানবন্দি নিলেন, পরীক্ষা করলেন, করার পরে মনে হলো যে না, কোনো ঘটনার সত্যতা নাই, 203 ধারায় খারিজ করে দিলেন। আরেকটা হচ্ছে যে তিনি জবানবন্দি নেওয়ার পরে মনে হলো যে ঘটনার সত্যতা না অসত্যতা এটা নিরূপণ করার জন্য একটু তদন্ত হওয়া দরকার। অর্থাৎ ওই সময়ে তার কাছে মনে হয়নি, সত্যতাও মনে হচ্ছে না, অসত্যতা এটাও মনে হচ্ছে না, মানে সিদ্ধান্ত দিতে পারছেন না যে না, কোনো নাই, ভিত্তি নাই, সেটা বলতে পারছেন না। তখন তিনি কি করবেন? তদন্ত দিবেন। তদন্ত রিপোর্ট যখন আসবে 202 এর 2B অনুযায়ী, তখন তিনি দেখলেন যে না, মামলার কোনো ঘটনার সত্যতা নাই, তখন তিনি 203 ধারায় খারিজ করে দিবেন। তাহলে খারিজের প্রক্রিয়া কয়টা? দুইটা। একটা হচ্ছে 200 ধারা জবানবন্দি নেওয়ার পরে 202 ধারার রিপোর্ট পেয়ে, দুই ভাবে তিনি খারিজ করে দিবেন। আর যদি 202 ধারায় তদন্তের পরে তদন্ত রিপোর্টে দেখা গেল যে না, ঘটনার সত্যতা আছে, তখন তিনি কি করবেন? 190 এর 190 এর 1 অনুযায়ী অপরাধকে আমলে নিবেন। আমলে নেওয়ার পরের কাজ কি? সমন দিতে হবে অথবা ওয়ারেন্ট দিতে হবে। সেই সমন ওয়ারেন্ট দিবেন তিনি 204 ধারা অনুযায়ী। 204 ধারা অনুযায়ী প্রসেস ইস্যু করবেন। এই প্রসেস মানে হচ্ছে সমন হতে পারে, ওয়ারেন্ট হতে পারে। এখন যেই আপনি সেকেন্ড শিডিউলে দেখবেন অনেকগুলো আছে, কলাম আছে, এই অপরাধের নাম দেওয়া আছে। এই অপরাধগুলি বলা আছে কোন মামলায় প্রথমে সমন দিতে হবে, কোন মামলায় ওয়ারেন্ট দেওয়া যাবে। এখন যে মামলায় সমন দেওয়া যাবে শুরুতে, সেই মামলায় ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে ওয়ারেন্ট দিতে পারেন না, তার এখতিয়ার দেওয়া নাই আইনি। কিন্তু যে মামলায় শুরুতে ওয়ারেন্ট দেওয়ার বিধান আছে, সেই মামলায় তিনি ওয়ারেন্ট না দিয়ে সমন দিতে পারেন। অর্থাৎ সমনটা মানে হচ্ছে যে আসামিকে ধরে আনা না, তাকে একটা চিঠি পাঠানো, নোটিশ দেওয়া যে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আপনি আসেন আগামী এত তারিখে। তার মানে তাকে ধরে গ্রেফতার করার এখতিয়ার কারণ নাই সমন বলে। কিন্তু ওই ধার্য তারিখ উপস্থিত হয়নি, তখন ওয়ারেন্ট দিয়ে দিল। ওয়ারেন্ট দেওয়া মানে কি? পুলিশ তখন তাকে ধরে নিয়ে আসবে। তো ওকে আহ্বান জানানো হয়েছে, ইনভাইটেশন লেটার পাঠানো হয়েছে, উনি আদালতে আসেন নাই, তো উনাকে একটু সরকারি গাড়ি পাঠায় একটু আপ্যায়ন করে নিয়ে আসা হলো, একটু পাঠাই দিল গাড়ি সহ।
এইটা হচ্ছে ওয়ারেন্ট। তাহলে ওয়ারেন্ট যে মামলায় শুরুতে দেওয়ার বিধান আছে, সেই মামলায় আদালত ইচ্ছা করলে ওয়ারেন্ট স্থগিত রেখে সমন দিতে পারেন, কিন্তু যে মামলায় সমন দেওয়ার বিধান আছে আদালত কি করতে পারবেন না, ওয়ারেন্ট দিতে পারবেন না। এখন দেখেন 204, 204-এ 204-এর 3, এটা আমি স্টুডেন্টদের, এটা ইতোপূর্বে কোনো পরীক্ষা আসেনি। এই যে 2025 সালে না 24 সালে পরীক্ষা হলো, এই যে রিটেন হলো, এর যে প্রিলিমিনারি ছিল, এই পরীক্ষায় প্রশ্নটা আসছিল, এটা আমরা ক্লাসে পড়াইছি। 204-এর 3, যে যদি কোনো প্রসেস ফি বা অন্য কোনো ফি দেওয়ার বিধান থাকে, সে ফি দেয় নাই, তখন মামলা খারিজ হয়ে যাবে। তাহলে 203 ধারায় দেখেন আমরা মামলা খারিজের কি কি প্রক্রিয়া দেখলাম। 203 ধারাতে মামলা কখন খারিজ হয়, আরজি খারিজ হয়। দেখেন 200 ধারায় জবানবন্দি নিল, জবানবন্দি নেওয়ার পরে আদালতের কাছে মনে হলো যে ঘটনার কোনো সত্যতা নাই, 203 ধারায় খারিজ করে দিবেন। আদালত কি করলেন, 202 ধারায় তদন্তের জন্য পাঠালেন অথবা অনুসন্ধানের জন্য পাঠালেন। ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি হয়ে আসলো, রিপোর্ট আসলো যে না ঘটনার সত্যতা নাই, তিনি খারিজ করে দিবেন। 203 ধারায় খারিজ, এই দুইটা প্রক্রিয়া। 204-এর 3-এ খারিজ হচ্ছে যে কোন নির্দিষ্ট ফি দেওয়ার বিধান ছিল, যেমন আদালত ওয়ারেন্ট দিতে দিতে হলে অথবা সমন দিলে সেই জায়গায় কোর্ট ফি দিতে হয়, প্রসেস ফি দাখিল করতে হয়, অথবা মামলা ফাইলের সময় কিছু কোর্ট ফি দাখিল করতে হয়। এই অথবা আরো যদি কোনো বিধান থাকে পরবর্তীতে সরকার করে সংশোধন করে, এই বিধান অনুযায়ী এই ফি গুলো পরিশোধ না করার কারণে আদালত মামলা খারিজ করে দিবেন 204-এর 3 অনুযায়ী। হ্যাঁ, 204-এর 3, অর্থাৎ মামলা সব ঠিক ছিল, কিন্তু সে ফি দেয়নি। এই যে প্রসেস ফি দেওয়ার বিধান ছিল বা নির্দিষ্ট কিছু ফি দাখিল করার কথা ছিল, এই কোর্ট ফি গুলো দাখিল না করার কারণে মামলা খারিজ হয়ে যাবে। 204-এর 3, এটা পরীক্ষা প্রশ্ন আসছে। তাহলে দেখেন, এটা গেল আদালতের ক্ষেত্রে। এখন আমরা যদি এই যে কোর্টে এই যে থানায় দেখি, পুলিশের কাছে মামলা যখন করা যাচ্ছে, পুলিশ মামলাকে বলা হয় জিআর মামলা, আর কোর্টের মামলাকে বলা হয় ফেয়ার মামলা। ফেয়ার মামলা হচ্ছে কমপ্লেন্ট রেজিস্টার কেস, আর এটা হচ্ছে জেনারেল রেজিস্টার কেস। এখন দেখি জিআর মামলায় এই যে 154 ধারায় যখন এজাহার দাখিল করা হলো ইনচার্জের কাছে, থানার ইনচার্জের কাছে, তখন তিনি এফআইআর ফর্ম পূরণ করলেন। পূরণ করে যদি আমরা 54 ধারাতে পড়ি, আপনারা পরীক্ষায় ইসে পড়ে আসছেন, অনার্সে পড়ে আসছেন, 54 ধারাতে কয় শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করতে, কয় শ্রেণীর মনে নাই? 9 শ্রেণীর। এই যে 5 আর 4 কত, 9, 9 শ্রেণীর মনে রাখবেন। এই 9 শ্রেণীর ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তার মধ্যে ফার্স্ট যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে, সেটাও আবার 3 শ্রেণীর, 3 ভাবে। তো ওটা একটাই শ্রেণী কগনিজেবল অফেন্সে। একটা 3 শ্রেণী হচ্ছে যে যদি ক্রেডিবল ইনফরমেশন পাওয়া যায়, বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায় পুলিশের কাছে যে তার কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে এই অপরাধ সংঘটিত হয়েছে, অথবা কোনো অভিযোগ দায়ের করা হয়েছে তার কাছে, অথবা তিনি সন্দেহ করতেছেন যে এই ধরনের একটা অপরাধ ওই জায়গায় হচ্ছে, তখন তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই, ওয়ারেন্ট ছাড়াই তিনি পুলিশ এই কি বলে যে আসামিকে গ্রেফতার করতে পারবেন। তার মধ্যে তাহলে কগনিজেবল অফেন্স, এই যে 54 ধারা, 154 ধারায় যখন কোনো কমপ্লেন্ট আসে, ইনফরমেশন আছে, ক্রেডিবল ইনফরমেশন, অথবা কোনো একটা কমপ্লেন্ট দাখিল করা হয়েছে বিশ্বাসযোগ্য, তখন পুলিশ কি করবেন, রেকর্ড করবেন, রেকর্ড করে সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার আগে আসামিকে ধরতে পারবেন। এই কারণে দেখবেন যে থানায় যখন মামলা দায়ের করা হয়, তখন কোর্টের অনেক সময় আসামিকে ধরে নিয়ে থানায় নিয়ে তারপরে মামলা এজাহার দাখিল করা হয়। মাদক মামলায়, তারপরে আপনার অন্য অন্য মামলায় আসামিকে একটা মিছিল হচ্ছে হুট করে এই জায়গায় অবৈধভাবে, তখন কি করে, আগে আসামিকে গ্রেপ্তার করা হয়, তারপরে থানায় গিয়ে এফআইআর দাখিল করা হয়, এজাহার দাখিল করে একজন পুলিশ কর্মকর্তা ইনচার্জ বরাবর, তখন আবার এফআইআর ফর্ম পূরণ করে এই 154 ধারায় মামলা হয়। তাহলে দেখেন সরাসরি থানায় যে মামলাটা হচ্ছে, মামলা হওয়ার পরে এই মামলাটা কগনিজেবল অফেন্স নাকি নন কগনিজেবল অফেন্স সেটা নির্ভর করবে এই সেকেন্ড শিডিউলে যে ধারাগুলো আছে, এই ধারাগুলোর ওই জায়গায় বলা আছে কোনটি পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, কোনটা পারে না। যে মামলায় সরাসরি পুলিশ গ্রেফতার করতে পারে সেটি হচ্ছে কগনিজেবল অফেন্স, যেই মামলায় সরাসরি পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না সেটি হচ্ছে নন কগনিজেবল অফেন্স। নন কগনিজেবল অফেন্স যেটা হয় বা অধর্তব্য যে অপরাধগুলো, সেই অপরাধের যদি অভিযোগ আসে 155 ধারা অনুযায়ী, 155(2) ধারা অনুযায়ী বলা আছে যে এই যে যে জিডি গুলো হয়, জিডি তো চেনেন,
সাধারণ জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি, অর্থাৎ মামলা হয় না যেগুলা, সেইগুলাতে জিডি করা হয়। এই জিডি মামলা, জিডি থেকে সরাসরি থানা তদন্ত করতে পারে না, তখন আদালতে ওই জিডি যিনি করছেন তাকে আদালতে গিয়ে জবানবন্দি দেওয়াতে হয়। যদি ওই ম্যাজিস্ট্রেট অর্ডার দেয় যে এটা তদন্ত করে আনা হোক বা তদন্তের অনুমতি দেয়, তখন 155(2) ধারা অনুযায়ী পুলিশ তদন্ত করে রিপোর্ট দাখিল করে। এরপরে 156 ধারাতে বলা আছে যে কিভাবে পুলিশ তদন্ত করবে। এই 156 থেকে লিখিত পরীক্ষার ইতিপূর্বে বেশ কয়েকবার পরীক্ষা প্রশ্ন আসছে। সেটা হচ্ছে 156(1)-এ বলা আছে যে যখন 154 ধারায় এই যে অপরাধের কোনো অভিযোগ আসবে বা শুরু হয়ে যাবে, এই তদন্ত মামলা হবে, কার্যক্রম শুরু হবে, তখন তিনি তদন্ত কার্য শুরু করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন হবে না। আসামিকে গ্রেপ্তার করার যেমন প্রয়োজন নাই, তদন্ত করার ক্ষেত্রেও প্রয়োজন নাই। অবারিত তার সুযোগ আছে, অবারিত ক্ষমতা দেওয়া আছে। 156(3), ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখেন। 154, 200 আর হচ্ছে 156(3). দেখেন, থানায় মামলা করতে গেল, মামলা হয়ে গেল, সেটা হচ্ছে 154 ধারাতে। আদালতে থানা মামলা নেয়নি, আদালতে মামলা দায়ের করা হলো, তখন সেটি 200 ধারায় জবানবন্দি নিয়ে মামলাটা ফাইল হলো। 156(3) হচ্ছে আদালত 200 ধারায় যখন জবানবন্দি দিতে গেল কেউ মামলায়, গিয়ে বললো যে আমার মামলা থানা কর্তৃপক্ষ নেয় নাই, তখন আদালত মনে করলেন যে না, নিয়মিত এজাহার দায়ের করা উচিত। যেমন একটা মার্ডার কেস, ধরুন একটা মার্ডার কেসের থানায় গেছে মামলা দায়ের করতে, থানা কর্তৃপক্ষ হয়তো রাজনৈতিক কোনো চাপ ছিল বা যে কোনো কাজ হওয়ার কারণে, প্রভাব বিস্তার করার কারণে থানা কর্তৃপক্ষ মামলাটা নেয়নি, তখন আদালতে ভিকটিম বা ভিকটিমের পরিবার গিয়ে আদালতে মামলা দায়ের করতে গেছে। ভিকটিমের পরিবার যখন আদালতে মামলা দায়ের করতে গেছে, তখন আদালত যদি এই হত্যা মামলাটা সরাসরি 190(1)-এ অনুযায়ী সিআর মামলা হিসেবে গ্রহণ করে, আমলে নেয়, 204 ধারা অনুযায়ী যদি সমন বা ওয়ারেন্ট দেয়, এটা কি বাস্তবসম্মত হবে? হবে না। কেন? একটা মৃত্যু, একটা মার্ডার হয়েছে, এই মামলার যদি বিচার করতে হয় তাহলে অনেক তথ্য প্রমাণ দরকার আছে। যেমন সুরতাল রিপোর্ট লাগবে, তার পোস্টমর্টেম রিপোর্ট লাগবে, ভিসেরা রিপোর্ট লাগবে, কেমিক্যাল রিপোর্ট লাগবে, এর পরবর্তীতে অনেকগুলো সাক্ষীদের সাক্ষ্য জবানবন্দি লাগবে। অর্থাৎ পুলিশের এই জায়গায় অনেক বড় একটা কর্মযজ্ঞ আছে। তো এত কিছু হওয়ার পরে, রিপোর্ট আসার পর, তারপরে নাই এটার আবার বিচার করবে কে? দায়রা আদালত। ম্যাজিস্ট্রেট তো আর এটা বিচার করতে পারবে না, তাহলে তিনি এটা আমলে নিয়ে সমন বা ওয়ারেন্ট দেওয়ারও এখতিয়ার রাখেন না। তখন তিনি কি করেন? সরাসরি এটা তদন্তের নির্দেশ দিয়ে দেন বা এফআইআর দাখিল করে সরাসরি মামলা, এই যে থানায় যেভাবে 154 ধারা মামলা দায়ের হয়েছে, ওইভাবে মামলার নির্দেশ দেন 156(3) অনুযায়ী। তাহলে দেখেন, প্রথমে কোর্টে, থানায় মামলা দায়ের হলো কোথায়? 154 ধারায়। থানা মামলা নিল না, কোর্টে আসলো, কোর্টে এসে মামলা দায়ের করলো, আদালত দিয়ে দিল 156(3) ধারা অনুযায়ী যে সরাসরি হবে, মামলা হবে, 154 ধারা অনুযায়ী এফআইআর দাখিল হবে, এজাহার হিসেবে ট্রিট করা হলো। এই 200 ধারায় জবানবন্দি দেওয়ার জন্য যে শেয়ার মামলাটা, যে আরজিটা দাখিল করলো, আর যদি ওই মামলাটা সরাসরি তিনি আমলে নিয়ে নেন, তাহলে 200 ধারায় জবানবন্দি নিয়ে তখন 190(1)-এ অনুযায়ী আমলে নিয়ে নেবেন। বুঝছেন কিনা? এখন দেখেন, এই যে সরাসরি ম্যাজিস্ট্রেট যেই মামলার বিচার করেন, ম্যাজিস্ট্রেট বা আমলে নেওয়ার এখতিয়ার আছে, সে মামলায় তো তিনি 200 ধারা জবানবন্দি নিয়ে আমলে নিয়ে নিলেন 190(1)-এ অনুযায়ী। যে মামলায় ম্যাজিস্ট্রেট শুধু আমলে নিতে পারেন, তদন্ত রেডি ফর ট্রায়ালের জন্য, তিনি বিচার করার জন্য আমলে নিতে পারেন না, এই মামলা বিচার করবেন দায়রা আদালত। তখন সেই মামলাটি তিনি প্রস্তুত করে 205(3) অনুযায়ী দায়রা আদালতে নথি প্রেরণ করবেন। আসামি যদি আসে, আসামি সহ নথি প্রেরণ করবেন। তখন 193 অনুযায়ী, সরি, 193 অনুযায়ী দায়রা আদালত অপরাধটি আমলে নিয়ে বিচার করবেন। তাহলে দেখেন যে এই যে সর্বপ্রথম দেখেন 154 ধারা অনুযায়ী পুলিশ কি করলো? অপরাধ, এফআইআর দাখিল হলো,
156 ধারা অনুযায়ী তিনি তদন্ত কাজ শুরু করে দিলেন, তার ক্ষমতা দেওয়া হলো। 160 ধারা অনুযায়ী তিনি সাক্ষীদেরকে সমন ইস্যু করবেন। 161 অনুযায়ী তিনি কি করবেন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করবেন। এগুলো সব কিছু করে 173 ধারা অনুযায়ী তিনি পুলিশ রিপোর্ট দাখিল করবেন। এই পুলিশ রিপোর্টে ওইটা হয়তো চার্জশিটও হতে পারে, ফাইনাল রিপোর্ট হতে পারে। এরপরে ধারায় 174 ধারাতে খুব গুরুত্বপূর্ণ একটা আছে, এই জায়গা থেকেও পরীক্ষা প্রশ্ন আসে। সেটি হচ্ছে যে যদি মৃত্যু হয়, এই অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট করে অথবা সুইসাইড করে কেউ, সেই ক্ষেত্রে 174 ধারায় ইনকোয়ারি করবে, রিপোর্ট দাখিল করবে। এই জায়গায় ইনকোয়ারির কথা বলা আছে, ইনভেস্টিগেশনের কথা বলা নেই, ইনকোয়ারির কথা বলা আছে। ইনকোয়ারি করে রিপোর্ট দাখিল করবে। দেখেন দাখিল করার পরে দেন ওইটা কি এফআইআর হবে নাকি সরাসরি আমলে নিবে, সেটা ম্যাজিস্ট্রেট আদালত সিদ্ধান্ত দিবে। 174 ধারায় দেখেন, যখন কোনো ইসে মেশিনারিজের মাধ্যমে কেউ মারা গেল, পশু পাখির মাধ্যমে মারা গেল, অথবা কোনো দুর্ঘটনায় মারা গেল, দেখা যাচ্ছে যে এই জায়গায় আপনি যাওয়ার সময় দেখলেন কেউ একজন রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাহলে ওইটাকে অপরাধীটা কে, এটা কি বলার সুযোগ আছে? ওই সময় তাৎক্ষণিকভাবে সুযোগ নেই। তখন কি হবে, 174 ধারা অনুযায়ী থানা পুলিশ যখন জানবে যে ওই জায়গায় একটা দুর্ঘটনা ঘটছে, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে যাবেন। ঘটনাস্থলে গিয়ে সুরতাল রিপোর্ট প্রস্তুত করবেন। এই সুরতাল রিপোর্ট প্রস্তুত করার সময় উপস্থিত থাকবে যে ম্যাজিস্ট্রেটরা, তিনি হচ্ছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে সুরতাল রিপোর্ট প্রস্তুত করবেন। এই সুরতাল রিপোর্ট দেখেন, যখন একটা মেশিনারিজের মাধ্যমে বা কোন একটা কেউ আত্মহত্যা করলো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরতাল রিপোর্ট করার, প্রস্তুতি করার দায়িত্বটা কার? পুলিশের, থানার ওসি। কিন্তু উপস্থিত থাকবে কে? ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। কথা বলেন না কেন, নাকি বুঝতেছেন না? আচ্ছা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন। এখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যে সুরতাল রিপোর্টটা প্রস্তুত হবে, এইগুলোর পরবর্তীতে এই যে 173 দ্বারা পুলিশ রিপোর্ট দাখিল হয়, ওই দাখিলের সাথে সংযুক্ত থাকে। এখন দেখেন, পরীক্ষায় প্রশ্ন আসছে, লিখিত পরীক্ষায়, যদি আমাদের প্রিলিতে আমাদের এইটা পড়লে ওটাও চলে আসে। কোন একটা ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় একজনের মরদেহ আছে। এখন এই লোকটা কি আত্মহত্যা করছে নাকি তাকে কেউ মেরে ঝুলাই রাখছে? এগুলো একাধিক প্রশ্ন হতে পারে না, ঘটনা ঘটতে পারে না? ঘটে। লোকটা হয় আত্মহত্যা করতে পারে, অথবা তাকে কেউ মেরে মেরে ঝুলাই রাখতে পারে। এখন এইগুলো কি আপনি এজাহার দায়ের করে দিলেন যে তাকে মেরে ফেলছে, আর আপনি আসামিদেরকে বিচার হয়ে যাবে? হবে না। এর ভিতরে অনেক কিছু থাকবে। যে তার সুরতাল রিপোর্টটা, সুরতালটা কোনটা? সুরতাল হচ্ছে, সুরত মানে চেহারা, মানে আপনি যেভাবে আছেন ওইটা হচ্ছে আপনার সুরত। হালটা কি বর্তমান অবস্থা, আপনি এখন ওই যে ঘাড় এইভাবে কাজ করে আছেন, মানে এইটা হচ্ছে আপনার সুরত হাল। যে এইভাবে আপনার চেহারাটা ঠিক এরকম, আমি লিখলাম যে আপনি এখন আপনার চোখটা এরকম, নাকটা এরকম, সবকিছু লিখলাম, এবং আপনি ঠিক এই মুহূর্তে এই অবস্থায় আছেন, এটা হচ্ছে সুরত হাল। তো এই হালটা চেঞ্জ হতে পারে। এখন যখন এই পুলিশ উপস্থিত হলো, উপস্থিত হয়ে দেখলো যে তার ভিকটিম ডেড বডিটা ঠিক এরকম ছিল, ঝুলানো ছিল এই অবস্থা। তার শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা, কোথাও মুখের ভিতরে কোনো আছে কিনা, চিহ্ন আছে কিনা। যেমন কাউকে যদি গলা টিপে মেরে ফেলা হয়, দেখেন গলা টিপে মেরে ফেলছে, এই যে গলাটা টিপে ধরছে, টিপে ধরার পরে এই যে হাত দিয়ে টিপে ধরছে না, যখন পোস্টমর্টেম করে, পোস্টমর্টেমের সময় কি করে, থুতনির নিচ থেকে পুরো নাভি পর্যন্ত ফেড়ে ফেলে। কি জন্য? এই জায়গায় দেখে যে তার এই জায়গায় আঙ্গুল বসানোর কোনো চিহ্ন আছে কিনা। যদি আঙ্গুল, কাউকে যদি গলা টিপে মেরে ফেলা হয়, তাহলে এই যে গলাটা টিপে ধরা হয়েছে, এই টিপে ধরার এই আঙ্গুলের ছাপটা ওই জায়গা থেকে যায়, উপরে দেখা যায় না। যখন পোস্টমর্টেম করা হয় তখন ওই জায়গাগুলোতে রক্ত জমে যায়, রক্ত জমে আঙ্গুলের একটা চিহ্ন তৈরি হয়ে যায়। কাউকে যদি শ্বাসরোধ করে হত্যা করা হয়, বালিশ চাপা দিয়ে মেরে ফেলা হয়, তখন তার নাক দিয়ে রক্ত বেরোবে, এবং কি মাথাও ফেটে যেতে পারে, মাথার যে কোনো জায়গায় রক্ত ছিঁড়ে রক্ত বের হতে পারে, কান দিয়ে রক্ত বের হবে, লাঞ্চ ফেটে যাবে। এই কারণে টোটাল এই জায়গা থেকে নাভি পর্যন্ত ফেটে ফেলে, এই কারণে যে তার লাঞ্চটা ফেটে গেছে কিনা, যে এই জায়গায় কোনো আঙ্গুলের ছাপ নাই, তখনই হবে যে তার লাঞ্চ ঠিক আছে কিনা। লাঞ্চ যদি ফেটে যায়, তাহলে বোঝা যাবে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই যে বালিশ চাপা দিয়ে বা আঙ্গুল দিয়ে বা যেভাবে রুমাল দিয়ে হোক,
শ্বাসরোধ করে যখন হত্যা করা হয়, এই ভিকটিম ওই সময় দাঁড়ানো ছিল নাকি শোয়া অবস্থায় ছিল সেটাও বোঝা যায়। যখন ওই ভিকটিমটা যদি শোয়া থাকে, যে তাকে সে ঘুমন্ত অবস্থায় ছিল, তাকে এসে হুট করে এসে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে, তাহলে বালিশ চাপা দিলে তখন সে লাফালাফি করছে, ছটফট করছে। যদি সে চিত হয়ে শোয়া থাকে, তাহলে পিছনের সাইডটা, টোটাল বডিটা, যে এই যে ভূমির সাথে লাগোয়া ছিল, সেটা খাট হোক বা কোনো ফ্লোর হোক, এই লাগোয়ার জায়গাগুলোতে রক্ত জমাট হয়ে যায়। কারণ কি, আমরা এই যে দেখেন, এই জিনিসটা যদি এই জায়গাতে ছেড়ে দিই নিচে পড়বে, তাহলে মাধ্যাকর্ষণ শক্তিটা কোথায়? নিচের দিকে না আমাদের এই শক্তিটা? আমরা উপরের দিকে চলে যাই না, কোন জিনিস ছেড়ে দিলে নিচেই পড়ে। এই যে নিচেই যে পড়তেছে, তাহলে আমাদের এই যে ভিতরে যে ব্লাড আছে, এই ব্লাডটাও যখন আমাদের, দেখেন আমরা নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে একটা পারস্পরিক আছে, এর মাধ্যমে আমাদের শরীরের রক্ত চলাচল করতেছে। এই রক্ত চলাচল করার অবস্থায় হঠাৎ যখন নাকটা চেপে ধরা হবে বা গলাটা চেপে ধরা হবে বা শ্বাসরোধ করা হবে, বালিশ চাপা দেওয়া হবে, তখন কি এইটা আমি নিঃশ্বাসও নিতে পারবো না, এই অক্সিজেন নিতে পারবো না, কার্বন ডাই অক্সাইডও ছাড়তে পারবো না, কিন্তু শরীরের ভিতরে তো রক্ত চলমান আছে। এই চলমান থাকা অবস্থায় যখন হুট করে দেখবেন গাড়ি যদি দ্রুত চলে, ব্রেক করার সাথে সাথে একটু ধাক্কা খায় না, এইরকম সঙ্গে সঙ্গে যখন হবে, তখন ওই যে রক্তটা, ওই রক্তটা তো তখন নিচের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। তখন আমাদের এই যে শরীরের যে অংশটা ফ্লোরের সঙ্গে লাগোয়া আছে বা খাটের সঙ্গে, তখন ওই রক্তগুলো সেই জায়গায় চলে যায়। কিন্তু যেতে 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 এদিক থেকে আমার প্রাণটা চলে গেছে। এখন যখন রুটা বের হয়ে যায়, মারা যায়, তখন ওই রক্তগুলো আর উপরে আর উঠতে পারে না, তখন নিচে ওই জায়গায় কি হয়ে যায়, জমাট বেঁধে যায়। এই কারণে তার শরীরের নিচের দিক থেকে সব জায়গায় রক্ত জমাট চিহ্ন ওইটা দেখা হয় সুরতাল রিপোর্টে। সুরতাল যখন তৈরি করা হয়, তখন দেখা লেখে যে তার শরীরে এই পিছনের এই সাইড গুলো রক্ত সব সব দাগ ছিল কিনা, আবার খেয়াল করে যে এই দাগটা কোনো আঘাতের চিহ্ন কিনা। কিন্তু ওই জায়গায় কোনো মন্তব্য করতে পারে না, যেটা মনে হচ্ছে যে এইভাবে মারা হয়েছে তাকে, এটা মন্তব্য করা যাবে না। সুরতাল রিপোর্টে শুধু তার যে অবস্থা কি কি ছিল সেটা, এইটা কি হবে না হবে, এটা সিদ্ধান্ত দেবে তো আদালত। পুলিশের কিন্তু সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব না, যে এটা মনে হচ্ছে যে এই হয়েছে, এটা বলা যাবে না। হ্যাঁ, আনুষঙ্গিক আরো তথ্য প্রমাণ পেয়ে সাক্ষীরা কি বলছে সে অনুযায়ী সে চাকরি দাখিল করতে পারে, সেই জায়গায় লিখবে সে, যে তার মতামতটা লিখবে। কিন্তু সুরতালে মতামত লেখার কোনো সুযোগ নাই। সুরতালে লিখবে যে অবস্থাটা এই ছিল, ভিকটিমের এই অবস্থা আমরা দেখছি। তাহলে এই সব রিপোর্ট হয়ে তারপরে হচ্ছে যে আপনার এই 173 ধারাতে ফাইনাল রিপোর্ট হতে পারে, চার্জশিট হতে পারে। ফাইনাল রিপোর্ট কোনগুলো? যেই অপরাধে কোনো পাওয়া যায়নি, অপরাধের সত্যতা পাওয়া যায়নি, সেটি হচ্ছে ফাইনাল রিপোর্ট। আর যদি অপরাধের সত্যতা পাওয়া যায়, সেটি হচ্ছে চার্জশিট। আমাদের কি ক্লাস বেশি সময় হয়ে যাচ্ছে? আপনাদের একটু ক্লাস ভাব চলে আসছে মনে হচ্ছে। যাই হোক, আজকে এ পর্যন্ত। আমরা সামনে আবার আরো করবো। জি, আমাদের যারা অনলাইনে সংযুক্ত আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমি তো প্রশ্ন, স্যার একটা প্রশ্ন ছিল যারা স্যার। সশরীরে উপস্থিত আছে তাদের প্রশ্ন নেওয়ার সুযোগ হয়েছে, আপনাদের প্রশ্ন নেওয়ার সুযোগ হয়নি। স্যার একটা প্রশ্ন ছিল। তাই সবাই বিরক্ত হয়েছে। হ্যাঁ, আর একটা সময়। আচ্ছা। জি, প্রশ্ন বলেন। তার প্রশ্নটা হচ্ছে যে দায়রা জজ যেটা, এটা হচ্ছে যে সিআরপিসি। তো সিআরপিসির যেটা এখানে হচ্ছে যে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যোগ্য দায়রা জজ, এগুলাতে সিআরপিসি মামলা হবে, তাই না? সিআরপিসি মামলা বলতে আমি ভালো বুঝি নাই। মানে আমাদের আহ, যে দায়রা জজ মানে কি ফৌজদারি না? জি, ফৌজদারি। ফৌজদারি, তাহলে এখানে হচ্ছে যে দায়রা জজ, এরপরে অতিরিক্ত দায়রা জজ, আর হচ্ছে যে যোগ্য দায়রা জজ, এখানে এই তিনটা জি, জায়গায় মামলা হবে, তাই না? না, এই তিনটাতে জায়গা না, মামলা ম্যাজিস্ট্রেট আদালতে হবে। ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নেওয়ার পরে তারপরে যদি না বিচার না, আপনি করার প্রথমে এখতিয়ার সম্পূর্ণ আদালত হয়। এরকম একটা ইয়ে দিয়ে আমাদেরকে ফার্স্টে বুঝেছিলেন না, আমি ওইটা রিপিট করতেছি আর কি। এরপর হচ্ছে যে ও জেলা জজ আদালত, ওটা হচ্ছে যাই আচ্ছা, দেওয়ানি। জেলা, জেলা জজ আদালত, দেওয়ানিতে যে 5 শ্রেণীর আদালত আছে, আমরা ওটা দুইটার জন্য আবার এলোমেলো না হয় এই জন্য আমরা সংযোগ করে দিয়েছিলাম। যে জেলা জজ আদালত যদি লেখা থাকে বা বলা হয়, তাহলে বুঝতে হবে এটি হচ্ছে দেওয়ানি আদালত। আর যখন দায়রা আদালত, তখন বুঝতে হবে এটি হচ্ছে ফৌজদারি আদালত।
আর 6 ধারাতে, সিআরপিসির 6 ধারাতে বলা আছে দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে: সুপ্রিম কোর্ট এবং বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে গঠিত আদালত ব্যতীত দুই শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। সেটি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত আর দায়রা আদালত। এই দায়রা আদালত আবার 3 শ্রেণীর জজ থাকবেন, অর্থাৎ 3 শ্রেণীর যে আদালত থাকবেন, 3টা ক্যাটাগরি। এটি আবার 9 ধারাতে বলা আছে। আর এই 6 ধারার 6-এর 3-এ বলা আছে ম্যাজিস্ট্রেট আদালত 4 শ্রেণী, ম্যাজিস্ট্রেট 4 শ্রেণী, সেটা বলা আছে। এখন আপনি আসলে কোন প্রশ্নটা করতে চেয়েছিলেন একটু যদি বলতেন। বুঝছি স্যার, বুঝছি। জি, ধন্যবাদ। তাহলে আমরা দেখেন শুরু থেকে কি কি দেখছি, যে আদালত কিভাবে গঠিত হয়। ফৌজদারি আদালত 6 নম্বর ধারাতে দেখলাম 2 শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে: একটি ম্যাজিস্ট্রেট আদালত, আরেকটি হচ্ছে দায়রা আদালত। ম্যাজিস্ট্রেট আদালত 4 শ্রেণীর দেখলাম। 4 শ্রেণীর মধ্যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দেখলাম। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দেখলাম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেখলাম, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এরপরে প্রথমে আবার দুই দুই নম্বরে বলা আছে ম্যাজিস্ট্রেট আবার 2 শ্রেণীর: এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সংখ্যা আবার 10 ধারাতে দেখলাম, যে তারা কারা, কিভাবে নিয়োগ হয়। যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে এই কি বলে বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে যারা প্রশাসন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার থেকে আসেন, তাদেরকে সরকার যদি মনে করেন তাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির পাওয়ারটা দিতে পারেন। এই পাওয়ারটা আবার কোথায় আছে, তাদের দায়িত্ব কি কি, এটি সিআরপিসির 3rd শিডিউলে বলা আছে। যে ওই জায়গায় ম্যাজিস্ট্রেটদের কার কি ক্ষমতা আছে, যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোন কোন কাজ করবেন, সে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি কি কাজ করবেন। এরপরে জেলা ম্যাজিস্ট্রেটের কোন কোন ক্ষমতা দেওয়া আছে, সাধারণ ক্ষমতা আছে। আবার 4 নম্বর শিডিউলে গিয়ে অতিরিক্ত কিছু ক্ষমতা দেওয়া আছে, যে তারা আরো কিছু ক্ষমতা, অতিরিক্ত কি কি ক্ষমতা তারা করতে পারবেন, অর্পণ করা যাবে তাদের উপরে, বা তারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে 11 ধারাতে আমরা দেখলাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারা, কিভাবে কোত্থেকে আসে। আবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেখলাম 18 ধারাতে কিভাবে আসে। 25 ধারা থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে, এটা আমরা পড়াই নাই, ওটা একটু লিখে নেন। 25 ধারাতে এক্স অফিসিও জাস্টিসেস অফ দ্য পিস, যে পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস কারা। তারা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি, তারা সমগ্র বাংলাদেশের উপরের তাদের ক্ষমতা থাকবে। আর দায়রা আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাদের তারা সবাই তাদের স্ব স্ব যে জুরিসডিকশন থাকবে, এই জুরিসডিকশনের উপরে তাদের ক্ষমতা থাকবে। তারা এক্স অফিসিও জাস্টিসেস অফ দ্য পিস, পদাধিকার পরে জাস্টিস অফ দ্য পিস হবে। এরপরে দেখেন, আমরা যখন দেখলাম যে 190-এর এ অনুযায়ী ফেয়ার মামলায় অপরাধ আমলে নেওয়া হয়। আমলে নেওয়ার পরে 204 ধারা অনুযায়ী যখন সমন অথবা ওয়ারেন্ট দেওয়া হয়, দেখেন এই যে সমন দেওয়া হোক বা ওয়ারেন্ট দেওয়া হোক, এটা হচ্ছে আমলে নেওয়ার পরেই কার্যক্রম শুরু। যখন অপরাধটা আমলে নেওয়া হলো, তখন কাজ কি, যে বিপক্ষের যিনি আছেন আসামি, তাকে আদালতে হাজির করানো, এটাই কাজ। তারপরে বাকি কাজ অনেক পরে, তাকে উপস্থিত করানো। এই যে উপস্থিত করানোর কয়েকটা প্রক্রিয়া আছে। প্রথম প্রক্রিয়া হচ্ছে তাকে সমন দেওয়া, নোটিশ দেওয়া। 68 ধারা অনুযায়ী তাকে সমন দেওয়া, যে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, সে যেন উপস্থিত হয়। এই 68 ধারা অনুযায়ী যখন সে আসলো না, তখন দেওয়া হবে 75 ধারা অনুযায়ী ওয়ারেন্ট দেওয়া হয়। এরপরেও যখন আসলো না, 87 অনুযায়ী সম্পত্তি ক্রয়ের জন্য প্রোক্লেমেশন আর অ্যাটাচমেন্ট। 88, 87, 88, এই দুইটা সেকশনে দেখেন, এই 4টা সেকশনের মধ্যে প্রথমে সমন দেওয়া, এরপরে ওয়ারেন্ট দেওয়া, এরপরে তাকে তার হুলিয়া জারি করা, তার সম্পত্তি ক্রয় করা। এরপরেও যখন সে আসবে না, তখন 339 ধারা অনুযায়ী ট্রায়াল ইন অ্যাবসেন্টিয়া হবে, অর্থাৎ আসামির অনুপস্থিতিতে বিচার হবে। মূল বক্তব্য হচ্ছে যে আসামির উপস্থিতিতে বিচার হতে হবে।
এখন আসামি অনুপস্থিত, তাহলে কি বিচার হবে না? অবশ্যই হবে। তখন সে কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে? প্রথমে সমন, এরপরে ওয়ারেন্ট, এরপরে সম্পত্তি কোরকের জন্য হুলিয়া, এরপরে পত্রিকায় বিজ্ঞপ্তি, দেন 339 বিধারা অনুযায়ী ঘোষণা দিবে যে আসামির অনুপস্থিতিতে বিচার হবে। তখন তাকে আর আনার দরকার হবে না, তখন চার্জ গঠন করে বিচার কার্যক্রম শুরু করে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, শিওর, কি করছেন বলুন। এখানে মোটামুটি ইম্পর্টেন্ট যে ধারাগুলো এগুলো এক্সপ্লেইন করে দিচ্ছি। আমরা কি এটার জন্য কি কোনো মেইন বই টই ফলো করছি? ঠিক আছে। বই তো অবশ্যই, যে কোনো বাজার থেকে এমসিকিউর বই কিনবেন, একটা কিনে সালের প্রশ্নগুলো দেখবেন। আর মেইন যে আপনার বেয়ার একটা আছে, এটার সাথে রাখবেন, সেকশন গুলো পড়বেন। ওই রিলেটেড যখন যে সেকশনটা আসবে, ওই সেকশনে আসলে কি বলা হয়েছে এটা দেখবেন, দেখলে মাথায় গেঁথে যাবে বেশি। শুধু ওই যে নোট বই থেকে, এমসিকিউ একটা বই থেকে শুধু এই সালে প্রশ্ন পড়লেন আর কিছু এমসিকিউ কি বানায় দিছে সেটা পড়লেন, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে না। আপনাকে ওই যখন ওই প্রসঙ্গ আসবে, আপনি তখন সেকশনটা খুলে দেখবেন যে ওইদিকে কি আছে। আর আমরা তো ক্লাসে দেখাই দিচ্ছি, ব্যারেক দেখবেন। আর ক্লাসে তো এটা নিয়ে আলোচনা হচ্ছে। আর যখন মূল, আজকে তো ওভারঅল সবার ক্লাস হচ্ছে, এরপর হয়তো যারা ভর্তি হবে শুধু তাদের ক্লাস হবে, তখন আমরা এই স্পেসিফিক টপিকের উপরে অনেক আলোচনা হবে। আজকে যে আলোচনা করতেছি এর উপরেই 3-4টা ক্লাস হয়ে যাবে, এটা সমস্যা নাই। জি, তাহলে আমরা কি কি পড়ছি একটু খেয়াল করেন। দেখেন, প্রথমে হচ্ছে যে আদালত প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে, আদালতের স্ট্রাকচারটা কি 6 ধারাতে দেখলাম। ম্যাজিস্ট্রেট আদালতের প্রসঙ্গ দেখলাম। দায়রা আদালত 9 ধারাতে দেখলাম। ম্যাজিস্ট্রেট আবার 2 শ্রেণীর, এই যে 10 ধারাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে জানলাম। 11 ধারাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে জেনেছি। 18 ধারাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সম্পর্কে জেনেছি। এই ম্যাজিস্ট্রেটরা আবার যে এক্স অফিসিও জাস্টিসেস অফ দ্য পিস, এটি আবার 25 ধারাতে দেখলাম। সে তার মধ্যে আছে, ম্যাজিস্ট্রেটের মধ্যে আছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারা তাদের অধিক ক্ষেত্রের মধ্যে জাস্টিসেস অফ দ্য পিস। এরপরে আসামি কে হাজির করানোর পদ্ধতি দেখলাম, যে প্রথমে 68 সেকশন অনুযায়ী সমন দিবে, এরপরে না আসলে 75 অনুযায়ী ওয়ারেন্ট হবে, এরপরে 87 অনুযায়ী তার সম্পত্তি কোরকের জন্য আদেশ দেওয়া হবে, এরপরে না আসলে তার পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেই বিচারটা আবার কিভাবে হবে? আসামির অনুপস্থিতিতে ট্রায়াল ইন অ্যাবসেন্স হবে 339 বি অনুযায়ী, এটা বলা আছে এই আর্টিকেলে। এরপরে আমরা যদি চলে আসি যে এই যে আদালতের যে স্ট্রাকচারটা পড়লাম, এই আদালতের কিভাবে কার কতটুকু ক্ষমতা আছে, কিভাবে বিচার করেন, তখন আমরা 31 ধারাতে চলে গেছি। যে দায়রা আদালত আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন, দায়রা এবং অতিরিক্ত দায়রা জজ। তবে মৃত্যুদণ্ড যদি দেন, তার ডেথ রেফারেন্সের জন্য হাইকোর্টের পারমিশন, কনফার্মেশন লাগবে। হাইকোর্ট যদি 376 ধারা অনুযায়ী কনফার্মেশন দেয়, দেন এটা সাজা পরোয়ানা কার্যকর করার জন্য তিনি ওয়ারেন্ট ইস্যু করতে পারবেন। এরপরে 32 ধারাতে দেখলাম ম্যাজিস্ট্রেট আদালত কোন কোন ধরনের ক্ষমতা আছে, তাদের পাওয়ার কতটুকু সাজা দেওয়ার। দেখলাম ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 5,000, 5 বছর 10,000 টাকা। এরপরে সেকেন্ড ক্লাস 3 বছর 5,000 টাকা। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 2 বছর 2,000 টাকা। এরপরে আবার এই ম্যাজিস্ট্রেটদের আবার বিশেষ কিছু ক্ষমতা দেওয়ার বিধান দেখলাম 29 সি অনুযায়ী। 29 সি অনুযায়ী দেখলাম যে মৃত্যুদণ্ড ব্যতীত আর যত বিচার আছে, অপরাধের সকল বিচার সিএমএম এবং সিজেএম কে দেওয়া যাবে, তারা বিচার করতে পারবেন। কিন্তু 33 এ তে দেখলাম গিয়ে যেটা তারা সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড দিতে পারবেন। এরপরে ম্যাজিস্ট্রেটের মধ্যে দেখলাম ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যখন বিচার করবেন, এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যখন বিচার করার সময় মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত বাকি যত অপরাধ আছে তারা বিচার করতে পারবেন, কিন্তু সাজা দিতে পারবেন 7 বছর। তাহলে স্পেসিফিক এই ম্যাজিস্ট্রেটদের যে বিশেষভাবে ক্ষমতা দেওয়ার, বিচার করার এখতিয়ার এক ধরনের, সাজা দেওয়ার এখতিয়ার আর এক ধরনের দেখলাম। এরপরে আসলাম যে একজন ব্যক্তি যখন মামলা দায়ের করে, তখন মামলা দায়ের করার পথ দুইটা, হয় সে থানায় যাবে, না হয় কোর্টে যাবে। যদি মামলাটি কগনিজেবল অফেন্স হয় তাহলে থানায়ও যেতে পারে, যদি থানা না নেয় কোর্টে যাবে। আর যদি নন কগনিজেবল অফেন্স হয় তাহলে কোর্টে যাওয়া ছাড়া তার কোনো উপায় নাই। কারণ 155(2) ধারা অনুযায়ী বলা আছে, যদি নন কগনিজেবল অফেন্সের কোনো অভিযোগ আসে থানা কর্তৃপক্ষের কাছে, তাহলে থানা কর্তৃপক্ষ কি করবে? ওই যে যিনি
অভিযোগটা দাখিল করলেন, তাকে নিয়ে এই সংবাদদাতাকে নিয়ে কোর্টে যাবেন। কোর্টে গিয়ে জবানবন্দি দেওয়ার পরে আদালত যদি মনে করেন যে না, এটা তদন্ত হওয়ার মতো উপাদান আছে, তখন তিনি আদেশ দিবেন তদন্ত করার 155(2) ধারা অনুযায়ী। আর যদি দেখেন যে না, কোনো নাই, ভিত্তি নাই, তাহলে ওই জায়গায় ডিসমিস হয়ে যাবে জিডিটা। এরপরে এই আহ, পুলিশ তদন্ত কার্য শুরু করবেন 156(1) ধারা অনুযায়ী। সে অবারিত ক্ষমতা আছে, সে সব জায়গায় তদন্ত করতে পারবেন। এই তদন্তের ক্ষেত্রে তিনি যে কোনো জায়গায় প্রবেশ করতে পারবেন। দেখেন, এই যে পুলিশ যখন তদন্ত করতে যায়, তখন যে কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে আহ্বান করতে পারবেন। এই সাক্ষীরা আবার যদি সাড়া না দেয়, তাহলে তার বিরুদ্ধে আবার মামলা দায়ের করতে পারবেন। এরপরে দেখলাম যে পুলিশের কাছে যখন অভিযোগটা আসতেছে 154 ধারা অনুযায়ী, তখন তিনি সরাসরি আসামিকে গ্রেপ্তার করতে পারবেন। তিনি যদি সন্দেহ করেন, সন্দেহ করার ক্ষেত্রে ঘটনাস্থলে গিয়ে ওই জায়গায় যাদেরকে পাবেন, যাদেরকে সন্দেহ করতেন, তাদেরকে গ্রেপ্তার করতে পারবেন। পুলিশের কাছে যদি ক্রেডিবল ইনফরমেশন থাকে যে এই অপরাধটি সংঘটিত হয়েছে, তখন সে তার ভিত্তিতে আসামিদেরকে গ্রেপ্তার করতে পারবেন। অর্থাৎ তার অবারিত ক্ষমতা দেওয়া আছে। 54 ধারাতে দেখলাম 9 শ্রেণী ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তার মধ্যে প্রথম প্রকারই আছে কগনিজেবল অফেন্স। এরপরে যদি তার কারোর নিকট ঘর ভাঙার কোনো সরঞ্জামাদি পাওয়া যায়, যেই ব্যাপারে তিনি লফুল এক্সকিউজ দিতে পারেন না, যে কিভাবে তিনি আইনসঙ্গত কারণ ছাড়াই আহ, রেখে দিয়েছেন, তখন তাকে গ্রেপ্তার করতে পারবে। তারপরে কোনো এই কার্যবিধি অনুযায়ী যদি কোনো ঘোষণা দেওয়া হয় যে ঘোষিত অপরাধী, যেমন আমরা দেখলাম এই যে 87 এবং 88 হুলিয়া জারি করা হয়, যে তারে যে জায়গা পাওয়া যাবে গ্রেপ্তার করা হোক, তখন তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। অথবা সরকার যদি কোনো আসামির নাম ঘোষণা করে দেয়, প্রজ্ঞাপন জারি করে, যে তাই অমুক আসামিকে যে জায়গা পাবে সে জায়গা থেকে ধরে দিতে হবে বা ধরে দিন, বা পুরস্কার ঘোষণা করে, তখন পুলিশ তাকে যে জায়গা পাবে তাকে ধরে দিতে পারবে। হ্যাঁ, পারবেন, বলতেছি। এরপরে আসেন যে যদি কোনো কারোর কাছে চোরাই মাল, স্টোলেন প্রপার্টি পাওয়া যায়, সেই অথবা সন্দেহ করা যায় যে এই সম্পত্তিটা কোনো একটা চোরাই মাল বা ডাকাতির মাধ্যমে উপার্জিত সম্পত্তি, তখন তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এরপরে যদি কোনো সশস্ত্র বাহিনীর কোনো সদস্য পলায়ন করছে, এরকম যদি পাওয়া যায়, যে সশস্ত্র বাহিনী বলতে এই যে আর্মি, আর্মি থেকে বা বিজিবি থেকে পলায়ন করছে, তখন তাদেরকে যে জায়গা পাওয়া যাবে সেই জায়গায় গ্রেপ্তার করতে পারবে। এরপরে পুলিশ দায়িত্ব পালন করতেছে, দায়িত্ব পালনের সময় কেউ বাধা দান করছে, এই বাধা দানকারী ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। এবং এই জিনিসটা খুব সহজে হয়, যে পুলিশ কোথাও যাচ্ছে, তার দায়িত্ব পালন করতেছে, বাধা না দিলেও গ্রেপ্তার করে মামলা দিয়ে দেয় যে তার আইন, এই সরকারি কর্মচারীদের সরকারি কাজে বাধা দিচ্ছে, তাকে গ্রেপ্তার করতে পারে। এরপরে 556(3) ধারা অনুযায়ী বিধান আছে যে কোনো পূর্বে সাজা পেয়েছে এরকম আসামি যদি তার অবস্থান চেঞ্জ করে, তার ঠিকানা চেঞ্জ করে, সেটাই সে জানাতে হবে। এই যথাযথ কর্তৃপক্ষকে না জানানোর কারণে তাকে যে জায়গা পাওয়া যাবে তাকে গ্রেপ্তার করা যাবে। এরপরে যদি কোনো বাংলাদেশের আইনি অপরাধ, বিদেশে কোনো অপরাধ করছে, করে হয়তো দেশে এসে লুকায় আছে, যে ওই দেশে অপরাধ করে আসছে, ওই দেশে তো এটার বিচার নাই বা সে পলাতক আছে, অথবা এক্সট্রাডিশন কোন অ্যাক্টের মাধ্যমে তাদেরকে প্রত্যর্পণ করা যাবে, এরকম কোন বিধানে থাকে, সেই ব্যক্তিকে যে জায়গা পাওয়া যাবে সে জায়গাতেই গ্রেপ্তার করা যাবে। অথবা কোন পুলিশ অফিসার অনুরোধ, রিকুইজিশন পাঠাইছে আর এক পুলিশকে, যে আমার এই আসামিকে একটু তোমার থানায় আছে, তুমি একটু ধরে দাও, তখন তাকে গ্রেপ্তার করতে পারবে। এই 9 শ্রেণীর ব্যক্তিকে 54 ধারা পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে, এটা আমরা জানলাম। এরপরে থানায় কোর্টে যখন মামলা দেওয়া হয়, 200 ধারায় জবানবন্দি নেন আদালত। 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে যদি আদালতের কাছে মনে হয় যে না, এটা তো আমলে নেওয়ার যোগ্যতা আমার নাই, বা এই এখতিয়ার নাই, যোগ্যতা না, সরি, এখতিয়ার নাই, তখন তিনি কি করবেন, 201 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবেন। আর যদি তিনি জবানবন্দি নেওয়ার পরে তার কাছে মনে হয় যে না, এইটার ঘটনার সত্যতা অসত্যতা যাচাইয়ের জন্য ইনকোয়ারি অথবা ইনভেস্টিগেশন হওয়া দরকার, যদি ইনকোয়ারি করার দরকার হয়, তাহলে তার অধস্তন যে জুডিশিয়াল অফিসার আছে তার নিকট পাঠাবেন। আর যদি ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, তিনি পুলিশের কাছে পাঠাতে পারেন, অথবা তিনি যথোপযুক্ত মনে করেন এইরকম কোন ব্যক্তির নিকট প্রেরণ করবেন। এরপরে এই রিপোর্ট আসার পরে যদি তার কাছে মনে হয়, এই মনে হয় না, ওই রিপোর্টে যদি আসে যে না, ঘটনার কোনো সত্যতা নাই, অসত্যতায় পাওয়া গেছে, তখন তিনি মামলাটি 203 ধারা অনুযায়ী খারিজ করে দিবেন। আবার 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে তার কাছে মনে হলো যে না, দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট গ্রাউন্ড ফর প্রসিডিং, অগ্রসরের মতো কোনো উপাদান নাই, তখন তিনি খারিজ করে দিবেন 203 ধারা অনুযায়ী। আর যদি তার কাছে মনে হয় যে উপাদান আছে, যে 190 রাখের এ অনুযায়ী, ফেয়ার মামলায়
তিনি আমলে নিয়ে 204 ধারা অনুযায়ী সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করবেন। এই 204-এর আবার 3 ধারাতে বলা আছে যে যদি কোনো কোর্ট ফি বা কোনো প্রসেস ফি দেওয়ার বিধান থাকে আইনে, ওইটা দাখিল করা না হয় তাহলে মামলাটি খারিজ হয়ে যাবে, খারিজ করে দিবেন আদালত। এটাই এই বছর পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় ছিল, প্রশ্ন আসছিল। এরপরে দেখেন যে এই মামলা যখন তৈরি হয়ে যাবে, রেডি ফর ট্রায়াল। রেডি ফর ট্রায়াল বলতে যখন আসামি শেয়ার মামলায় আমলে নিবেন আদালত, আমলে নেওয়ার পরে এই যে সমন দিলেন অথবা ওয়ারেন্ট দিলেন, আসামি এসে জামিন নিল, দেন পরের ডেটে আদালত মামলাটি বদলি করে দিবেন। যদি এই মামলাটি বিচার্য হয় যে শুধুমাত্র দায়রা আদালত বিচার করবেন, তাহলে 205-এর সি অনুযায়ী তিনি দায়রা আদালতে প্রেরণ করে দিবেন। আর যদি মনে দেখেন যে না, এই মামলাটি কোনো ম্যাজিস্ট্রেট আদালত বিচার করবেন, তখন 205 সিসি ডাবল সি অনুযায়ী তিনি এই নথিটা প্রেরণ করবেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, অথবা যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে প্রেরণ করবেন। তখন এই মামলাটি ওই ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আদালতে তিনি তাকে উপযুক্ত মনে করবেন, সে আদালতে ট্রায়ালের জন্য প্রেরণ করবেন। এই ট্রায়াল কোর্টে যখন যাবে, ট্রায়াল কোর্টে যাওয়ার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে যে ওইটার উপরে নেওয়া, শুনানি, চার্জ হিয়ারিং করা, যে তার বিরুদ্ধে চার্জ গঠন করার উপাদান আছে কিনা। তখন আসামি পক্ষ কি করে, ডিসচার্জের জন্য শুনানি করে যে আমার আসামির বিরুদ্ধে কোনো উপাদান নাই, এলিগেশন আছে ঠিক আছে কিন্তু উপাদান নাই। এই জায়গায় দেখাতে হয় এই উপাদান আছে কি নাই। এটা কিভাবে বুঝবেন? এটা বুঝবেন যখন আপনি পেনাল কোডটা পড়বেন। পেনাল কোডের যেই অপরাধের সংজ্ঞা দেয়া আছে অথবা অন্য কোনো আইনে যদি যৌতুক নিরোধ আইন দেখেন, তাহলে যৌতুকের যে সংজ্ঞা দেওয়া আছে, আর ওই আরজিতে তিনি যে বক্তব্যগুলো উল্লেখ করছেন, এই বক্তব্যের সাথে ওই সংজ্ঞার ওই উপাদান আছে কিনা। যদি উপাদান না থাকে, তাহলে উপাদান যেহেতু নাই, তাহলে এটি ডিসচার্জ হবে। তখন আসামি পক্ষে দাবি করবে যে আমাদের এই উপাদান নাই। ধরুন আপনাকে একটা উদাহরণ দিয়ে যদি বলি যে যৌতুক মামলায় বাদী পক্ষ যৌতুক মামলা দায়ের করছে এই মর্মে যে সে ব্যবসার জন্য বারবার টাকা চাচ্ছে, হাজবেন্ড ওয়াইফের কাছে ব্যবসা করার জন্য টাকা চাচ্ছে অথবা নেশা করার জন্য টাকা চাইছে। এইগুলো দেখবেন লেখে আইনজীবীরাই, আরজিতে ওগুলো লেখে। আরজি পড়বেন, আরজিতে মাঝে মাঝে উপাদান খুঁজে পাবেন, মাঝে মাঝে দেখবেন যে উপাদান খুঁজে নাই। উপাদান আছে কি নাই এটা কিভাবে বুঝবেন? ওই সংজ্ঞা অনুযায়ী দেখবেন। সংজ্ঞাতে বলা আছে কি, যৌতুক নিরোধ আইনের যে যৌতুকটা কোনটা, যে বৈবাহিক সম্পর্ক চলমান থাকার শর্তে যদি তুমি আমাকে এই টাকা না দাও যৌতুক হিসাবে, তাহলে তোমারে আমি তালাক দিব বা তোমার সাথে আমি সংসার করব না। এই যে বৈবাহিক সম্পর্ক চলমান রাখার শর্তে, অর্থাৎ বিয়ের আগে যৌতুক চাইলো যে যদি তুমি এই টাকাটা না দাও তাহলে তোমার আমি বিয়ে করব না, অথবা বিয়ের পরে বললো যে তোমার এই টাকাটা বাপের বাড়ি থেকে নিয়ে আসো যৌতুক হিসাবে, যদি না আনতে পারো তাহলে তোমার সাথে আমি বিয়ে এই সংসার করব না। এই কথাটাই হচ্ছে মূল কথা, এইটাই যে যৌতুক চাইছে। আর যদি আপনি বলেন যে ব্যবসার জন্য সে 5 লক্ষ বা 10 লক্ষ টাকা চাইছে, আনার জন্য চাপ প্রয়োগ করছে, মারধর করছে, এগুলো যৌতুকের সংজ্ঞা না। যৌতুক হতে হলে ওই বৈবাহিক সম্পর্কটা থাকবে না এই কথাটা উল্লেখ করতে হবে। এই কথাটা এখন দেখা যাচ্ছে ওই কথাটা কোন রকম মিস হয়ে গেছে। বাকি সব কথা বলছে যৌতুকের জন্য তাকে হুমকি দিছে, মারধর করছে, মেডিকেল সার্টিফিকেট নিতে পারিনি এই জন্য ট্রাইব্যুনালে 11 গতে যেতে পারিনি, এখন তো 11 গটাও ম্যাজিস্ট্রেট কোর্টে আসছে, এই কারণে এই মামলাটা দায়ের করা হয়েছে। তখন আপনি দেখাবেন আসামি পক্ষের আইনজীবী যে চার্জ হিয়ারিং এর সময় যে এই মামলায় যে আরজিতে যে বক্তব্যগুলো আছে, এই বক্তব্যের সাথে সংজ্ঞার যে বক্তব্য আছে এই বক্তব্যের কোনো মিল নাই। কারণ ওই সংজ্ঞার যে উপাদান আছে, উপাদান যেহেতু এসে অনুপস্থিত, সুতরাং চার্জ গঠনের মতো কোনো উপাদান নাই, তাহলে আমার আসামি ডিসচার্জ হবে। তখন আদালত যদি ম্যাজিস্ট্রেট কোর্ট হয়, তাহলে 241 এতে এ অনুযায়ী আসামিকে ডিসচার্জ দিয়ে দেবে। আর যদি চার্জ গঠনের মতো উপাদান থাকে, 242 অনুযায়ী চার্জ গঠন করে ফেলবে। আর যদি আসামি আবার দোষ স্বীকার করে ফেলে, তাহলে 243 অনুযায়ী আসামিকে সাজা দিয়ে দিবেন আদালত। এরপরে আবার এই ইসে আছে 247, 248, 249, এই তিনটা থেকে ধারা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। সেটা হচ্ছে 247, যিনি বাদী, যিনি এই নালিশি মামলা দাখিল করেছেন, নালিশি মামলা দাখিল করার পরে আর কোর্টে আসেন না, তাহলে নন অ্যাপিয়ারেন্স অফ কমপ্লেনেন্ট, আসামির এই বাদীর অনুপস্থিতিতে তখন আদালত কি করবেন, মামলাটা খারিজ করে দিবেন। আর মামলা যখন খারিজ করে দিবেন, আসামিকে ডিসচার্জ দিয়ে দিবেন বা ওই সরি খালাস দিয়ে দিবেন।
সিআর মামলায় যে পর্যায়ে মামলাটা খারিজ হোক না কেন, আমলে নেওয়ার পরে, সেটি চার্জ গঠনের আগে হোক চার্জ গঠনের পরে হোক, এটা বিষয় না, যে কোনো সময় মামলাটা যখন হবে, খারিজ হবে বা প্রত্যাহার করা হবে, তখন সঙ্গে সঙ্গে আসামি খালাস পেয়ে যাবে। তাহলে এটা মনে রাখতে হবে। আমরা প্যাচ লাগবে কোথায়? 494 ধারা অনুযায়ী ওই জায়গায় যখন পড়বো তখন আমাদের একটা প্রসঙ্গ আসবে যে জিআর মামলার ক্ষেত্রে যে চার্জ গঠন করার আগে মামলা প্রত্যাহার করলে আসামি ডিসচার্জ হবে, আর চার্জ গঠনের পরে মামলা প্রত্যাহার করলে আসামি খালাস পাবে। এই এই লাইনটা পড়ার কারণে তখন এই যে সিআর মামলার ক্ষেত্রে এইগুলো আমাদের মনে রাখা একটু কষ্ট হয়ে যায়। এটা সবসময় মনে রাখবেন, সিআর মামলার ক্ষেত্রে আমলে নেওয়ার পরে যে পর্যায়ে চার্জ গঠনের আগে হোক না চার্জ গঠনের পরে হোক, মামলা প্রত্যাহার অথবা মামলা খারিজ যেটাই হোক না কেন, আসামি খালাস পেয়ে যাবে। তাহলে 247 ধারায় আর বাদী অনুপস্থিতির কারণে মামলা যদি খারিজ হয়ে যায়, আসামিকে দিয়ে দেবে, খালাস দিবেন। 248 ধারা অনুযায়ী যদি বাদী মামলাটি প্রত্যাহার করে নেয়, তাহলে আসামি হয়ে যাবে, খালাস পাবে। আর 249 হচ্ছে জিআর মামলার ক্ষেত্রে, যে বাদীও আসে না বা সাক্ষীরা অনুপস্থিত, দীর্ঘদিন সাক্ষী অনুপস্থিত, তখন আদালতে কি করবেন? এই মামলাটি প্রত্যাহারও করবেন না, করে দেবেন না, নথিজাত কি বলে এটা শেষ করে দিবেন না, আসামিকে খালাসও দিবেন না, ডিসচার্জও দিবেন না, রিলিজ দিবেন, অর্থাৎ মুক্তি দিবেন, যে ঠিক আছে তোমার আর কোর্টে আসতে হবে না, এটা নথিজাত করে দিবেন। যদি বাদী পক্ষ পরবর্তীতে কোনো স্টেপ নেয়, তখন আবার এই মামলাটা চালু হয়ে যাবে। অর্থাৎ তখন এই 403 ধারা অনুযায়ী, এই সিআরপিসি 403 ধারা অনুযায়ী ডাবল ডিওপার্টির নামটা শুনছেন, অর্থাৎ একই বিষয়ে দুইবার বিচার করা, যেটাকে আপনারা সিপিসি 11 ধারা অনুযায়ী রেস জুডিকেটা করছেন। অর্থাৎ একই বিষয় নিয়ে একাধিকবার বিচার করা যাবে না। আপনার বিচার হয়ে গেছে, বিচারে আপনি খালাস পেয়ে গেছেন, নতুন করে ওই ঘটনা আপনাকে আর বিচার করা যাবে না। হ্যাঁ, প্রেক্ষাপট আছে, আমরা ওই 403 দিয়ে পড়বো, ব্যতিক্রম আছে। অথবা আপনাকে সাজা দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার নতুন করে যে না কম হয়ে গেছে, আবার বিচার হবে, বেশি সাজা দিতে হবে, এটা করার সুযোগ নাই। আপিল টাপিল করলে সেটা ভিন্ন কথা, এই পর্যায়ে নতুন করে বিচার হবে না। তাহলে তাহলে চার্জ গঠনের এই পর্যায়ে ডিসচার্জ কল আসছিল, আবার আসছে, বারবার কল আসছে। হ্যাঁ, ফিরে আসছে। জি, এরপরে চার্জ গঠনের পরে যদি চার্জ গঠন হয়ে যায়, পরবর্তীতে হচ্ছে যে সাক্ষ্য গ্রহণ হবে। সাক্ষ্য গ্রহণের পরে বাদী পক্ষ প্রসিকিউশন পক্ষে সাক্ষী দিবে। এই প্রসিকিউশনের পক্ষের যখন সাক্ষী শেষ হয়ে যাবে, সাক্ষ্য গ্রহণের পরে সংশ্লিষ্ট সাক্ষীদেরকে আসামি পক্ষ জেরা করবে। এরপরে আসবে আসামি পক্ষের যে সাক্ষী তারা দিতে চায় কিনা, যদি তারা দিতে চায় তাহলে 340 অনুযায়ী তারা সাক্ষী দিবে। এই ক্ষেত্রে শপথ গ্রহণ করা বাধ্যতামূলক। আর যদি তারা সাক্ষী না দেয়, তাহলে 342 অনুযায়ী আদালত পরীক্ষা করবে। এই ক্ষেত্রে আসামিকে যখন জিজ্ঞাসা করবে, আসামি যদি মিথ্যাও বলে, তাহলে তার কোনো সাজা হবে না, কারণ এই জায়গায় শপথ পাঠ করানো হয় না। এখন দেখেন যে শপথ বাক্য পাঠ করানোর পরে, আদালতে যখন শপথ বাক্য পাঠ করানো হয়, এই পাঠ করার পরে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে তার দণ্ডবিধির 193 ধারা অনুযায়ী তার সাজা হয়ে যাবে। এই দণ্ডবিধির 193 ধারা অনুযায়ী দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে যে যদি জুডিশিয়াল প্রসিডিংসে যদি কেউ মিথ্যা কথা সাক্ষ্য দেয়, তাহলে তার শাস্তি হবে 7 বছর। আর আউট অফ জুডিশিয়ারিতে হলে, তখন জুডিশিয়াল প্রসিডিংস এর বাইরে যখন হবে, তখন 3 বছর। তাহলে 3 বছর আর 7 বছরে সাজা হয়ে যেতে পারে প্রেক্ষাপট অনুযায়ী মিথ্যা সাক্ষ্য দিলে। এরপরে যখন দুই পক্ষের সাক্ষ্য শেষ,
তখন আর্গুমেন্ট হবে। এই আর্গুমেন্টের পরে রায় হবে। রায়ের পরে রায়ে ওই আদেশেই লেখা থাকবে সাজাটা কিভাবে হবে। যদি সাজা দেয় আর যদি খালাস দেয় তাহলে তো খালাস। এই খালাস দিলে আবার বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষ আবার আপিল করবে করার জন্য খালাসের বিরুদ্ধে। অথবা যদি দণ্ড দেয়, এই দণ্ডে তারা মনোপুত হয়নি, তখন তারা আপিল করতে পারবে। আবার আসামি পক্ষ আপিল করতে পারবে। দেখেন দণ্ড একটা দিয়েছে, কম দিয়েছে, সেই ক্ষেত্রে আসামি পক্ষ আপিল করতে পারে। আবার বাদী পক্ষ আপিল করতে পারে। আপিল করতে পারে বাদী পক্ষ কোন গ্রাউন্ডে? যে অপর্যাপ্ত সাজা দেওয়া হয়েছে। আর আসামি পক্ষ করবে যে আমাকে সাজা দেওয়া হয়েছে, সাজার বিরুদ্ধে। আবার বিভিন্ন ম্যাজিস্ট্রেট আদালত বা দায়রা আদালত বিভিন্ন আদেশ দেন, যেগুলা অর্থাৎ সাজা দেওয়ার আগ পর্যন্ত বা রায় রায় দেওয়ার আগ পর্যন্ত এই আদেশের বিরুদ্ধে রিভিশন হতে পারে, ক্ষেত্র বিশেষে আপিলও হতে পারে। যদি ট্রাইব্যুনাল দেয় কোনো আদেশ, ট্রাইব্যুনালের বিরুদ্ধে হাইকোর্টে আপিল হবে। আর যদি কোনো আদেশ হয়, আদেশের বিরুদ্ধে রিভিশন হবে। সেই রিভিশন আবার 439 অনুযায়ী হাইকোর্টে হবে, 439 অনুযায়ী আপনার ইসে হবে, দায়রা আদালতে হবে। আর 435 ধারা অনুযায়ী নথি তলব করা হবে। আবার 436 ধারা অনুযায়ী, এই যে আমরা পড়লাম 203 ধারা অনুযায়ী, আর 204-এর 3 ধারা অনুযায়ী যখন মামলা খারিজ হয়ে যায়, এই খারিজ আদেশের বিরুদ্ধে তখন বাদী পক্ষ যদি চায় যে মামলাটি পুনরুজ্জীবিত করবে, তখন তিনি 436 ধারা অনুযায়ী রিভিশন দাখিল করে ওই 36 ধারা অনুযায়ী পূর্ণ বিবেচনার জন্য নির্দেশনা নিয়ে আসতে পারে। যদি দায়রা আদালত থেকে নির্দেশনা নিয়ে আসতে পারে, দেন ম্যাজিস্ট্রেট আদালত আবার পুনরায় পুনর্বিবেচনা করবেন, 200 ধারা জবানবন্দির ওই বিষয়টা নিয়ে আমলে দিবেন। অথবা তিনি আবার পুনরায় খারিজও করে দিতে পারেন। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা আহ বিক্ষিপ্ত হোক বা যেভাবে হোক অনেক আলোচনা করে ফেলছি। আহ আরো ক্লাস নিয়মিত যখন করবেন, তখন পার্ট বাই পার্ট আমরা যখন আলোচনা করব, তখন অনেক কিছু বুঝতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। হ্যাঁ, তখন আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। যাই হোক, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা অনলাইনে সংযুক্ত আছেন আমাদের জুম ক্লাসে, এরপরে ফেসবুকে, সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসে জয়েন করার জন্য। জি, সবাই ভালো থাকবেন। আর ক্লাসে যদি নিয়মিত অ্যাটেন্ড করেন, তাহলে আমরা সেই ক্ষেত্রে দেখিয়ে দিব যে মামলার এই প্রেক্ষাপটগুলো প্রত্যেকটা সেকশন অনুযায়ী আলাদা আলাদা আলোচনা হবে, এবং ওই রিলেটেড কোন ধরনের প্রশ্ন ইতিপূর্বে আসছে, নতুন কি প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ।